কি ব্যাপার, আজকে অল্প চল, কোনো কথাও যে বলছো না, থামলে কেন? মারো আমাকে। আমি সারা জীবন তোমার আদরের থেকে গালি শুনেছি বেশি, আদর তো কখনো দাওনি। আমারও তো জীবন আছে মা একটা। আজ 3 দিন হলো আমি বাড়িতে খাইনি, কোনো রকম বাহিরে আধ পেটা খেয়ে আছি। জানতে চাওনি মা আমি কেমন আছি? সারা শরীরে ব্যথা, জ্বর নিয়ে বাড়িতে এসেছি। কখনো এসে কপালে হাত বোলাওনি, খালি টাকা চেয়েছ, কাজ করি না বলে খোটা দিয়েছ। আসলে পৃথিবীর সবাই টাকার নেশায় আসক্ত। আজকে তোমাকে একটা কথা বলছি মা, আমি নিলয় জীবনের নারীর শরীরের নেশায় আটকাবো না, আমি আটকাবো টাকার নেশায়। আমি এত বেশি টাকা বানাবো যে দেশের সবাই এক নামে চিনবে মা, কিন্তু আমি কখনো কোনো বিশ্বাস শরীরে স্পর্শ করব না। নিলয় চুপ কর, আমার সামনে থেকে যা। তোর কথা আমার সহ্য হচ্ছে না। 2 টাকা আয় করার মুরুদ যার নেই, তার মুখ থেকে নীতি কথা মানায় না। নিলয় বাড়ি থেকে বের হয়ে আসে। আরশিতা বেগম নিলয়ের জায়গাতে গিয়ে বসল। 2 চোখ দিয়ে পানি টপটপ করে নিচে গড়িয়ে পড়ছে। মানুষের জীবনটা তো বিষাক্ত কেন? এমন কোটি কোটি মানুষ আছে যাদের জীবনে বিষাক্তের রেশ কাটে না। কেন এমন হয়? আল্লাহ কি তবে এসব বান্দাদের ভালোবাসে না? সৃষ্টিকর্তার ভালোবাসাতেও কি বৈষম্য আছে? কিন্তু এটা তো ভাবাটাও পাপ। পাপ হলেও মানুষের এই বিষাক্ত জীবন তো আর ঘুচে না। কি করবে তারা? সৃষ্টিকর্তা কি তাহলে তার বান্দাকে নিয়ে খেলতে, পরীক্ষা নিতে পছন্দ করে? জীবনটা তো ছোটই। সৃষ্টিকর্তার পরীক্ষা দিতে দিতেই তো জীবনের সব আয়ু ফুরায়। জীবনকে উপভোগ করা হয়ে ওঠে কি সবার? সৃষ্টিকর্তা দেওয়া জীবন যদি সেটা উপভোগ না করি, সেটাও তো একটা পাপ। কারণ তো সৃষ্টি উপভোগ করতে তো বাধা নেই। মানুষ সৃষ্টি করেছেন, আর তাদের থেকে অভিযোগ, অভিমান তিনি শুনবেন না কেন? তবে উপভোগ করতে এতটা বিষাক্ত বোধ কেন? কবে আল্লাহ সবার দিকে তাকাবেন? সৃষ্টিকর্তার কাছে অভিযোগ করে লাভ কি? অভিমান করে লাভ কি? সৃষ্টিকর্তার কাছে অভিযোগ, অভিমান করাও একটা ইবাদত। কারণ তিনি সৃষ্টি করেছেন, সব কিছু তাকেই বলতে হবে। তিনি শুনবেই, এটাই তো স্বাভাবিক। বান্দার মনের খবর তিনিই জানবেন। অনেক রাতে ঘুমিয়ে পড়েছিল। খলিল আহমেদ অনেককে 2000 টাকা দিয়েছিল। অনেকের টাকা পেলে আর কিছুই চায় না, অনেক খুশি হয়ে যায়। অনেক অপেক্ষা করছে অন্তরার জন্য। অন্তরা 2টো লাগেজ নিয়ে বের হয়। এমন সময় অন্তরার বাবা কামেল সাহেব ডাক দিয়ে বলে, কি ব্যাপার অন্তরা, এত বড় লাগেজ নিয়ে কোথায় যাচ্ছ? লাগেজে কি আছে? অন্তরা তার বাবার কাছে আসে, বাবাকে জড়িয়ে ধরে বলে, বাবা, আমার একটা ফ্রেন্ড আছে, তোমার বন্ধুর ছেলে সে। ওই যে আফজাল সাহেব আছে না, ওই আঙ্কেলের ছেলে আছে, অনেক নাম। ও আমার ফ্রেন্ড হয়, সে অনেক ভালো বাবা, ও অনেক কাজ করে। কি কাজ করে শুনি? অনেক মানুষের পাশে দাঁড়ায়। আমার সব পরে থাকা কাপড়গুলো সে অনাথ পরিবারে বিলিয়ে দেবে, সেজন্য আমিও ওর পাশে দাঁড়াতে চাই। আমি যেসব কাপড় পরি না সেসব আমি ওর কাছে দিয়ে দেব বাবা। বাহ, এটা তো অনেক ভালো কাজ। যাও, ওর সাথে দেখা করে সব দিয়ে দাও। পারলে ছেলেটাকে বাড়িতে নিয়ে এসো একদিন। অন্তরা তার বাবার কথা শুনে অনেক খুশি হয়। সে দ্রুত সব কিছু নিয়ে চলে আসে বাইরে। অনেকের কাছে আসে নিজের গাড়ি নিয়ে। গাড়ি থেকে নেমে ড্রাইভারকে দূরে যেতে বলে অন্তরা। অনেক দেখে অনেক বড় 2টো লাগেজ নিয়ে অন্তরা হাজির হয়। অন্তরা বলে, এই নাও, এখানে সব কাপড় আছে, দামি কাপড় কিন্তু। একটার 5 থেকে 10,000 টাকার। ভালোভাবে সবাইকে দিয়ে দিবা। 30টার বেশি ড্রেস আছে। অনেকের চোখ তো কপালে উঠে যায়। সব একেবারে 1000 করে বিক্রি করলেও অনেক টাকা। অন্তরাকে জড়িয়ে ধরে সে। তারপর, এই ছাড়ো, এইসব তোমাকে দিলাম। আর শোনো, বাবা তোমাকে ইনভাইট করেছে, আমার সাথে যাবা। অনেক অন্তরাকে ছেড়ে দেয়। কি বলবে অনেক বুঝতে পারে না, কারণ অনেক নিজেই তো অন্তরাকে পটানোর জন্য নিজেকে বড়লোক দাবি করেছে। এখন তার বাবা যদি সব জানতে পারে কি হবে? অন্তরাকেও হারাতে হবে তার। তবে অনেক এ ব্যাপারে বেশ ধূর্ত। সে অন্তরাকে বলে, আচ্ছা যাব, তবে অন্যদিন। এখন তো কাজ আছে, একটু সময় হোক, যাব। আচ্ছা, আমি এখন গেলাম। অন্তরা কথাটা বলে সেখান থেকে চলে যায়। অনেক তার ফোন দিয়ে একটা দোকানিকে ফোন করে। তাকে সব কিছু অনেক আগেই বলে রেখেছিল। অনেক কাপড়গুলো সেখানে দেওয়ার কথা বলে। প্রয়োজনে সেখান থেকে 40,000 টাকাও দাবি করে। দোকানে রাজি হয়। অনেক কাপড়গুলো দোকানে রেখে টাকা নিয়ে আসে।
অনেকের কাছে এখন অনেকগুলো টাকা। এই টাকা দিয়ে সে ভালো মতো ট্যুর দিতে পারবে অন্তরাকে নিয়ে, আর কোনো চিন্তা নেই। নিলয় ব্রিজের উপরে পা ঝুলিয়ে বসে আছে। এক প্যাকেট সিগারেট কিনেছে সে। পা ঝুলিয়ে বসে একটা একটা করে সিগারেট টেনে শেষ করেছে। নিলয় আকাশের দিকে তাকিয়ে মুচকি হাসতে থাকে। উপরওয়ালার উদ্দেশ্যে বলে, আল্লাহ, শুনেছি দুনিয়াতে যার কেউ নেই তার তুমি আছো। তোমার কাছেই আমার যত আর্জি, যত অভিযোগ, যত অভিমান। তুমি ছাড়া কারো কাছে আমার কিছু প্রকাশ করতে ইচ্ছে করে না। তুমি তো আমাকে সৃষ্টি করেছো, একটা ভালো জায়গাতে জন্ম দিতে পারতে। তোমার কাছে ছাড়া আর কার কাছে অভিযোগ, অভিমান, কষ্ট, রাগ শেয়ার করবো বলতে পারো? মানুষ এত নিকৃষ্ট কেন? তুমি তো ভুল করনি সৃষ্টি করে। তাহলে আমরা কেন এমন? এত চাহিদা কেন আমাদের? আমাদের বাঁচতে কেন এত কষ্ট সহ্য করতে হবে? তুমি কি চাহিদা নামক জিনিসটা তুলে নিয়ে যেতে পারো না? আমার এখন জিদ চেপেছে হে প্রভু। আমি পুরো দেশ তছনছ করে দেব। দেখে নিও, আমার জীবনে যত শখ আছে সব আমি পূরণ করবই। কেউ আর বাধা দিতে পারবে না। আমি মনে হয় পাগল হয়ে গেছি। আমি শক্ত হতে হতে আজকে আমি নিজের প্রতি নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেছি। নিলয় থামে। দীর্ঘ একটা শ্বাস নেয় সে। নিলয়ের ফোন বেজে ওঠে। তাকিয়ে দেখে স্টুডেন্টের মা ফোন করেছে। নিলয় রিসিভ করে। ওপাশ থেকে স্টুডেন্টের মা বলে, নিলয়, কোথায় তুমি? নিলয় নিজেকে দ্রুত সামলে বলে, আন্টি, আমি আসছি, খেয়াল করিনি পড়ানোর সময় হয়েছে। আন্টিকে কিছু বলতে না দিয়ে নিলয় ফোন কেটে দেয়। নিলয় দ্রুত বাড়িতে চলে আসে। এখানে এসে নিলয় কিছুটা অবাক হয়। নিলয় তাকিয়ে দেখে বাড়িটা বেশ সুন্দর করে সাজানো, ফুল দিয়ে লাইটিং করাও হয়েছে। নিলয় মনে মনে বলে, বাহ, একদিনের ভেতরে বাড়িতে কি অনুষ্ঠান লেগে গেল। কিন্তু এটা কিসের অনুষ্ঠান? নিলয় গেট খুলে ভিতরে প্রবেশ করে। বক্সে খুব জোর গান বাজছে। নিলয় ভিতরে এসে দেখে অনেক মানুষ। নিলয়ের স্টুডেন্ট দৌড়ে এসে বলে, ভাইয়া, আজকে তো পড়বো না। কেন? আজকে তো আপুর বিয়ে, রাতে গেস্টরা আসবে, দেখছেন না বাড়ি সাজানো। তোমার আপুর বিয়ে? মানে মিমির বিয়ে? হ্যাঁ, আম্মু তো আপনাকে ফোন করেছিল দাওয়াত দেওয়ার জন্য, জানেন না? সেজন্য আসছি। যাও তাহলে। আর শোনো, আমি আর আসবো না পড়াতে। মানে কি? পরে বলবো। নিলয় ভিতরে আসে। স্টেজ সাজানো হয়েছে সুন্দর করে। মিমির গায়ে হলুদ লাগানো হচ্ছে। সে বসে আছে। পাশে ওর কাজিনেরাও বসা। মিমির বিয়ের কথা শুনে নিলয়ের মাথা আবার বিগড়ে যায়। অন্যদিন হলে চুপচাপ নিলয় চলে আসতো, কিন্তু এখন সেটা করেনি নিলয়। এদিকটাতে এখন তেমন লোকজন নেই। যারা আছে নিলয় তাদেরকেও চেনে ও জানে। নিলয় এগিয়ে যায় স্টেজের দিকে। নিলয়কে দেখে মিমি দাঁড়িয়ে যায়। নিলয় মিমির হাত ধরে। মিমি বলে, কি হয়েছে? আমার হাত ছাড়েন, সবাই দেখছে তো। কেন ছাড়বো? তুমি না বলেছিলে আমাকে ভালোবাসো? চলো আমার সাথে, তোমার বিয়ে হবে। কি পাগল হয়ে গেছে তুমি? তোমার সাথে বিয়ে হবে মানে? দেখো, আমার বয়ফ্রেন্ড আছে, আর তার সাথে আমার বিয়ে হচ্ছে। ও, তার মানে আমার সাথে গেম খেলছিলে এতদিন। কিন্তু এটা কখনো আর হবে না। আমার সাথে যেতে হবে। আমি তোমাকেই বিয়ে করব। হাত ছাড়ো বলছি। কেন ছাড়বো? তোরা দুলাভাই ডেকেছিলে মনে আছে? আমার থেকে ট্রিট নিয়েছিলি। কি আজব রে ভাই, তোর মতো ফকিন্নিকে ভালোবাসবে কে? নিজের দিকে তাকাইছিস? একই শার্ট প্যান্ট পরে ঘুরিস, তোর কোনো যোগ্যতা আছে নাকি? নিলয়, হাত ছাড়ো আমার। না, আজকে আমি তোমাকে নিয়ে যাব। মিমি জোরে একটা ঝটকা দেয়, কিন্তু নিলয় হাত ছাড়ে না। নিলয় শক্ত করে মিমির হাত ধরে রেখেছে। মিমি সহ্য করতে না পেরে বাম হাত দিয়ে নিলয়ের গালে কষে একটা চড় দেয়। নিলয় চড় খেয়ে হাসে, তবুও মিমির হাত ছাড়ে না। ফাইম একটা ঘুষি দেয় নিলয়ের ঠোঁটে। নিলয়ের ঠোঁট কেটে রক্ত পড়তে থাকে। মিমি বলে, হাত ছাড়ো কুত্তা হারামি। নিজের দিকে কখনো তাকিয়েছিস তুই? আমাকে ভালোবাসা তো দূরের কথা, আমার সাথে কথা বলার কি যোগ্যতা আছে তোর? আমার মতো বড় লোক মেয়ে তোর সাথে দুদিন কথা বলেছে, ভাবছিস আমি তোর প্রেমে পড়েছি? হাসি পাচ্ছে রে। তুই তো একটা পুরোই হারাম। তোকে ভালোবাসা তো দূরে থাক, তোর দিকে থুতু ফেলাটাও ঘৃণার বিষয়।
তোর সাথে শুধু মজা করা যায়, তোর থেকে খাওয়ার জন্য, তোর সাথে মজা জন্য আমরা এতদিন গেম খেলেছি। আমি তোকে ভালোবাসবো এটা ভাবলে কিভাবে? যা ফকিন্নি, তোর থেকেও আমার বাড়িতে যারা কাজ করে তারা অনেক দামি পোশাক পরে। আগে নিজের যোগ্যতা তো তৈরি কর, টাকা আয় করতে শেখ, তারপর তো ভালোবাসা। ওই কে আছিস? একটা রাস্তার কুকুর আছে, তাকে 1 প্লেট ভাত দিয়ে বিদায় কর। কুকুরটা না খেয়ে খাবারের গন্ধ পেয়ে বাড়িতে ঢুকে পড়েছে। সরা এটাকে, গা থেকে গন্ধ আসছে, আমার বমি পাচ্ছে। সর সর। মিমির কথা শুনে নিলয় একদম নীরব নিস্তব্ধ হয়ে যায়। কি বলবে বুঝতে পারছে না, মাথাটা যেন ওর ব্যথা করতে শুরু করেছে। কি করবে বুঝতে পারছে না। মিমির হাত ছেড়ে দেয় সে। বিকেল পেরিয়ে সন্ধ্যা হয়ে এসেছে। ফাইমেরা নিলয়কে ধরে। আরও 5টা ছেলে এসে নিলয়কে ধরে বাইরে বের করে আনে। দূরে বাগানের কাছে এনে নিলয়কে অনেক মারে। লাঠি দিয়ে, ঘুষি দিয়ে, লাথি মেরে নিলয়কে প্রায় আধমোড়া করে দেয়। নিলয় কোনো চিৎকার করেনি। আধা ঘন্টা ধরে নিলয়কে অনেক মারে ওরা। তারপর বাগানে ফেলে রেখে চলে আসে ওরা। নিলয় সেখানে জ্ঞান হারায়। মা, মা, আমি ওই ড্রেসটা কিনবো মা। ওই যে দেখো, ড্রেসটা অনেক সুন্দর, মা কিনে দাও না। রীতির কথা শুনে আছিয়া বেগম দোকানের দিকে তাকায়। আছিয়া বেগম কামাল সাহেবের বাড়ির কাজের মহিলা। তবে কামাল সাহেব ভালো বেতন দেয়। কালকে অন্তরার জন্মদিন, সেজন্য তার মেয়েও সেখানে যাবে। অন্তরার বয়স যা, রীতির বয়সটাও একই রকম। রীতি সুন্দর একটা ড্রেস দেখিয়ে সেটা নেওয়ার জন্য তার মাকে জোর করে, কিন্তু ড্রেসটা দেখেই বোঝা যাচ্ছে এটা বেশ দামি। তবু আজকে বেতন পেয়েছে। আছিয়া বেগম কি আর তার মেয়েকে ড্রেস না কিনে শুনবে? মেয়ের আবদার পূরণ করার জন্য ঠিকই রীতিকে নিয়ে সেই দোকানেই চলে আসে। দোকানে ছেলেটা জানতে চায়, কি লাগবে ম্যাম? রীতি ম্যানিকুইনের দিকে দেখিয়ে বলে, ওই যে ডার্ক ব্লু কালারের যে ড্রেসটা দেখছেন ওটা লাগবে, ওটা অনেক ভালো লেগেছে। দোকানি বলে, ম্যাম ড্রেসটা বেশ দামি, আপনার জন্য ফিক্সড প্রাইস। আজকে এসেছে আমাদের দোকানে 3500 টাকা ড্রেস। এত দাম? তাহলে থাক। ম্যাম আপনাকে বেশ মানাবে ড্রেসটাতে। কিন্তু এটা অনেক দাম। তাতে কি, এই যে বাবা, ওইটা দাও। বড়লোক বাড়ির মেয়ের জন্মদিন, অনুষ্ঠানে যাবে সে, এটাই দেন। ঠিক আছে, প্যাক করছি তাহলে। দোকানি ড্রেসটা প্যাক করে দেয়। রীতি অনেক খুশি। এত সুন্দর ড্রেসটা যেন সে কম দামেই পেয়েছে। মনে হচ্ছে ড্রেসটা 10,000 টাকা দাম। রীতি খুশি মনে বাড়ি ফেরে। ওদিকে অন্তরা অনেককে কল দেয়। অনেক নেশা করতে থাকে। 40,000 টাকা থেকে 10,000 টাকা সে নেশাতেই উড়িয়ে দিয়েছে। অনেক তার মায়ের সব জিনিস চুরি করে বিক্রি করত। সেই টাকা দিয়ে নেশা করে বেড়াতো। সেদিন রাতে খলিল তাকে টাকা দেয়। অনেক নিজেই বাড়ি ছিল না, ঘুমানোর নাম করে বাইরে আসে। বন্ধুদের ডেকে নিয়ে ড্রিঙ্কস কিনে এনে একসাথে বসে নদীর পাড়ে গিয়ে খায়। আজকেও সেটাই করছে অনেক। হঠাৎ অন্তরার কল আসাতে নিজেকে স্বাভাবিক করে দূরে আসে। কলটা রিসিভ করে। বলো কি হয়েছে? কালকে আমার বার্থডে, জানো তো নিশ্চয়? হ্যাঁ গো, সেটা কি আমি ভুলতে পারি? কালকে তুমি আসবা, তোমাকে সবার সাথে পরিচয় করিয়ে দেব। রাখি এখন। অন্তরা ফোন কেটে দেয়। সে চিন্তায় পড়ে যায়, কিভাবে যাবে সে। তবে এসব ভাবনা এখন বাদ দিয়ে সে আবার নেশা করতে ব্যস্ত হয়ে পড়ে। কলেজে যাবার নাম করে খারাপ ছেলেদের সাথে মিশে নষ্ট হয়ে যায়। নিলয়ের জ্ঞান ফিরেছে। মিমির বিয়ে শেষ। চোখ মেলে তাকিয়ে দেখে সে এখনও সেই বাগানের ভিতরে ঝোপের আড়ালে পড়ে আছে। নিলয় উঠে দাঁড়ায়। মিমির বিয়ে শেষ। নিলয় বাড়িটার দিকে তাকিয়ে দীর্ঘশ্বাস ফেলে। তারপর হাসতে হাসতে সেখান থেকে চলে আসে। বিড়বিড় করে বলে, যোগ্যতার কথা বললি তুই, দেখিস আমার যোগ্যতা কি। নিলয় হাত ঘড়ির দিকে তাকায়। রাত 1টা বাজে। নিলয় বাড়িতে আসলো। বাড়িতে এসেই দেখে বারান্দায় 3 জোড়া জুতো পরে আছে। 1 জোড়া মায়ের, আরেক জোড়া খলিলের, আরেকটা কার। নিলয় এগিয়ে আসে। আরশিদা বেগমের ঘর থেকে শুনতে পায়, আহ, আমার অনেক লাগছে। এভাবে দুজন আসলে কিভাবে পারবো? এমন তো কথা ছিল না। তুমি কেন তোমার বন্ধুকেও নিয়ে আসলে রাতে? এটা তুমি ঠিক করনি খলিল। আমার হাতে লাগছে অনেক, ছাড়ো। খলিল একটা চড়াত করে আরশিদার গায়ে চড় দিয়ে বলে, চুপ কর মাগি, দেশি কথা বলিস কেন? উত্তেজনার সময় কথা বলবি না, চুপচাপ সহ্য কর। আমি যারে ইচ্ছে তারে নিয়ে আসব। তোর কি, তোর টাকা পেলেই হবে, কেউ কোনো কথা বলবে না। তুই চুপচাপ শুয়ে থাক। উফ, হেব্বি লাগছে আমার।
নিলয় স্থির হয়ে যায়। এতক্ষণ সে ঠিক ছিল, কিন্তু এবার আর নিজেকে ঠিক রাখতে পারল না। নিলয়ের সারা গায়ে লোম দাঁড়িয়ে যায়। রুমের ভিতর থেকে আরও বাজে কথার আওয়াজ আসে। নিলয় চোখ বন্ধ করে, জোরে একটা শ্বাস নেয়। তারপর সে সোজা রান্নাঘরে চলে যায়। রান্নাঘরের ভিতরে সব দিক খুঁজতে থাকে সে। ধারালো ভারী দা দেখতে পায় নিলয়। নিলয় তার হাতে দা তুলে নেয়। রান্নাঘর থেকে বের হয়ে আসে সে। নিলয় জোরে একটা শ্বাস নিল। মাথার কাজ করছে না ওর, মুখটার আগে যন্ত্রণায় লাল হয়ে গেছে। সে দরজার কাছে আসলো। দরজায় জোরে একটা লাথি দেয়। দরজা ভেঙে ছিটকে পড়ে দূরে। নিলয় ভিতরে আসে। 3 জন উলঙ্গ হয়ে বিছানায় শুয়ে আছে। নিলয় সোজা গিয়ে আল্লাহু আকবার বলেই খলিলের গলায় জোরে একটা কোপ দেয়। খলিলের বডি থেকে মাথা আলাদা হয়ে যায়। আরেকটা লোক ভয়ে কাঁপতে থাকে। আরশিদা বেগম চিৎকার করতে যাবে তার আগেই নিলয় জিভ ধরে আরশিদার জিভ কেটে দেয়। আরশিদা ছটফট করতে থাকে। লোকটা হলো থানার ওসি। লোকটা পালাতে যাবে তখনই নিলয় লোকটার বুকে দা দিয়ে জোরে কোপ দেয়। এক কোপে দায়ের অর্ধেক লোকটার বুকে ঢুকে যায়। লোকটা ধম করে নিচে পড়ে যায়। নিলয় চুপচাপ দাঁড়িয়ে থাকে। বেশ কিছু সময় পর ওর মা আরশিদা বেগম স্থির হয়। নিলয় শাড়ি এনে তার মায়ের শরীর ঢেকে দেয়। তারপর ওসির বুক থেকে দা বের করে ওর মায়ের সামনে আসে। নিলয় হাসতে থাকে। নিলয় এখন যেন পশু হয়ে গেছে, হিংস্র জানোয়ার যেন। আরশিদা বেগমের দৃষ্টিতে স্পষ্ট ফুটে উঠছে, নিলয়, আমাকে মারিস না বাবা। নিলয় তার পায়ের পাশে বসলো। হাসতে হাসতে বলে, মা, আর আমাকে তুই কখনো বকতে পারবি না, গালি দিতে পারবি না। তোর মুখ দিয়ে কখনো আর আওয়াজ বের হবে না। তোকে মেরে ফেলতাম আমি, কিন্তু তোকে তো মারবো না। তোকে মারলে আমার টাকার নেশা থাকবে না, তুই নিচ থেকে মরবি। তোকে আমি টাকার বিছানায় শুইয়ে রাখবো। আমি পাগল হয়ে গেছি মা, আমার মাথা এখন ঠিক নেই, আমার মস্তিষ্ক এখন আমার নিয়ন্ত্রণে নেই। আমি সাইকো হয়েছি। চল আমার সাথে, তোকে আমি নিয়ে যাব, তোকে আমার টাকার উপরে রাখবো। আমি দেখতে চাই তোর কত টাকা লাগে। নিলয় কথাটা বলে ফোন বের করে। দাটা একটা ব্যাগে ঢোকায়, নিজের কাছে রাখে। ফোন বের করে কাব্যর নাম্বারে কল দেয়। কাব্য রিসিভ করে। হ্যালো, কে? আমি নিলয়, ব্রিজে সুইসাইড করতে। মনে আছে? ঠিকানা তো লেখা আছে। ব্রিজে গাড়ি পাঠিয়ে দিচ্ছি, চলে আয়। শুরু করি নতুন জগৎ। আমি সব ধ্বংস করতে চাই। সেটাই হবে বস। নিলয় ফোন কেটে দিয়ে মুচকি হাসতে থাকে। তারপর আরশিদা বেগমের হাত বের হয় সে। তাকে টেনে নিয়ে সেই বড় ব্রিজটার কাছে যেতে থাকে নিলয়। অনেক নেশা করতে করতে সেখানে শুয়ে পড়ে। সকাল হয়, 12টা বেজে গেছে। বন্ধুরা তাকে একজনের বাসায় এনে রেখেছিল। অনেক বলে, আমি এখানে, তাহলে আর বাড়িতে না যাই। এখান থেকে সোজা মার্কেটে গিয়ে স্যুট বুট কিনবো, অন্তরার জন্য শাড়ি কিনবো, টেডি কিনবো, খাওয়া দাওয়া করে একেবারে রাতেই বাড়িতে যাব। কেমন? অনেক তার বন্ধুর বাড়িতে গোসল করে দ্রুত রেডি হয়ে মার্কেটে যায় সে। নিজের জন্য সুন্দর দামের স্যুট, জুতো, প্যান্ট কেনে। সেখানে 10,000 টাকা শেষ। এরপর অন্তরের জন্য শাড়ি কিনতে চলে যায়। সব কিছু অনেক পরেও ফেলেছে। শাড়ির দাম 8,000 নিয়েছে, একটা টেরি 5,000। সব কিছু নিয়ে রেস্টুরেন্টে গিয়ে খাবার খায়। তারপর সন্ধ্যার আগের মুহূর্তে অন্তরার বাড়ির উদ্দেশ্যে অনেক বেরিয়ে পড়ে। তারপর অনেক অন্তরার জন্মদিন পার্টিতে আসলো। বেশ সুন্দর লাগছে অনেককে। অনেকের হাতে ফুলও আছে। অন্তরাকে দেখতে পায় না সে। অন্তরা বাইরের দিকে আছে, কারণ একটু আগে ঘটে গেছে বিরাট একটি ঘটনা। অন্তরা যখন সেজেগুজে বাইরে আসে, ঠিক তখনই চোখে পড়ে রীতির গায়ে পরা একটি চমৎকার ড্রেস। অন্তরা দৌড়ে রীতির কাছে আসে। রীতি হলো এই বাড়ির কাজের মহিলার মেয়ে। রীতি আর অন্তরা সমবয়সী। রীতি অন্তরাকে দেখেই বলে, অন্তরা, তুমি আমার সামনে? কি ব্যাপার? ও, তোমাকে তো অনেক সুন্দর লাগছে। রীতি, তোমার গায়ে এই ড্রেস? বাড়ির সবাই তখন ওদের দুজনকে দেখছে। অন্তরার বাবা মা এগিয়ে আসে। অন্তরার পিছনে এসে দাঁড়ায় তারা। অন্তরা বলে, কি ব্যাপার, তুমি কথা বলছো না কেন? এই ড্রেস তো আমারই। কেন, কোনো সমস্যা হয়েছে? এই ড্রেস তোমার মানে? এটা তো আমার ড্রেস। তোমার মানে কি বলো? হ্যাঁ, আমারই। এই ড্রেসের পিছনের অংশে একটু কালো দাগ আছে, যেটা হাত দিয়ে ধরলে দেখা যায়। আমি আর অনেক ঝালমুড়ি খেতে গিয়ে দাগটা লেগেছিল। দেখো পিছনে আছে কি না। রীতি দাগটা চেক করে। রীতি অবাক হয়। অন্তরা যা বলেছে সেটাই সত্যি। রীতি তবুও জোর গলাতে বলে, এটা কিভাবে সম্ভব? আমি তো ড্রেসটা কালকে মার্কেট থেকে কিনেছি। দোকানের নামটাও বলে দিচ্ছি। বিশ্বাস না হলে
খোঁজ নিও। তবে তোমার ড্রেস ওখানে কেন? আমার ড্রেস দোকানে মানে? আমি তো ড্রেসগুলো। অন্তরা থামে। মনে পড়ে যায় তার অনেকের কথা। অনেক বলেছিল তার সব ড্রেস গরিবদের মাঝে বিলিয়ে দেবে, কিন্তু এখন অন্তরা বুঝতে পারে অনেক আসলে তার ড্রেসগুলো নিয়ে কি করেছে। অনেক ড্রেসগুলো নিয়ে বিক্রি করে দিয়েছে দোকানে। অন্তরা বলে, এই ড্রেস কত নিয়েছে তোমার থেকে? 3000 টাকা। এই ড্রেসের দাম নিয়েছিল 10,000 টাকা। আমি বুঝে গিয়েছি সব। আফজল আঙ্কেল, আপনার ছেলে কোথায়? আমার ছেলে মানে? আমার তো কোনো ছেলে নেই। আমার তো দুটো মেয়ে, মিমি আর সিমি। মিমি তো গতদিন বিয়ে হলো, সিমি এসেছে সাথে। আমার ছেলে কোথায় পেলে তুমি? কি তার মানে? অন্তরা আর কোনো কথা বলে না। কারো দিকে না তাকিয়ে সে বাইরে চলে এসে কাঁদতে থাকে। এর কিছু সময় পরে অনেক আসে ওদের বাড়িতে। বাড়িতে তেমন কাউকে দেখা যাচ্ছে না, হাতে গোনা কয়েকজন বসে আছে। অন্তরার বাবা অনেককে ডাক দেয়। এই ছেলে, এদিকে আসো। তুমি অনেক? জি আঙ্কেল, আমি অনিক, অন্তরার ফ্রেন্ড। অন্তরা কোথায়? তাকে তো দেখছি না। তোমার বাবা আসছে, দেখা করো। বাবা মানে? আরে তুমি না আমার বন্ধু আফজালের ছেলে? ওই তো সামনে বসা। চিনতে পারলে না তোমার বাবাকে? ইয়ে মানে আঙ্কেল, আসলে কি ব্যাপার, তোতলাচ্ছ কেন? তোতলালে হবে? আমার মেয়ের সাথে মেলামেশা করছো, আমি কি তা জানি না? তোর বাবা আমার বাড়ির ড্রাইভার ছিল, বুঝেছিস? আর তুই কিনা তার সামান্য ড্রাইভারের ছেলে হয়ে আমার মেয়েকে পটিয়েছিস। কেন? সম্পত্তির জন্য? তোদের মতো নিকৃষ্ট ফকিন্নি যারা, তারা এসব করে। শালা জানোয়ারের বাচ্চা। আমার বাবাকে নিয়ে বাজে কথা বলবেন না। আপনি তাহলে জানোয়ার। স্যার অনিক, তুমি যে এতটা ফ্রড আমি জানতাম না। কেন আমার ভালোবাসা নিয়ে গেম খেললে? অনেকের পিছন থেকে অন্তরা কথাটা বলল। অনেক ঘুরতে তাকিয়ে দেখে অন্তরা দাঁড়িয়ে আছে। অনেক তার কাছে যায়। অনেক বলে, বিশ্বাস করো অন্তরা, আমি তোমাকে সত্যি ভালোবাসি। তোমার প্রতি আমার ভালোবাসা সত্যি। অন্তরা আর নিজেকে সামলাতে পারে না। অনেকের গালে কষে একটা চড় দেয়। অনেকের হাত থেকে গিফটগুলো পড়ে যায় নিচে। অনেক মাথা নিচু করে দাঁড়িয়ে থাকে। অন্তরা রীতিকে চিৎকার করে ডাক দেয়। রীতি এগিয়ে আসে। অনেকের মুখ হাত দিয়ে ধরে উঁচু করে, চিৎকার করে বলে, হারামির বাচ্চা, তাকিয়ে দেখ রীতিকে। ওর গায়ে যে ড্রেস, সেটা হলো আমার নিজের পছন্দ করে কেনা 10,000 টাকার ড্রেস। সেটা তুই ফুটপাতের মতো দোকানে মাত্র 1,500 টাকায় বিক্রি করে দিয়েছিস। ছি অনেক, আমি তোকে কতটা ভালোবাসতাম, বিশ্বাস করতাম, আর তুই আমার এই সবের মূল্য এইভাবে দিয়েছিস। কেন তুই মিথ্যে বলে আফজল আঙ্কেলের ছেলে হিসেবে দাবি করেছিলি? কি হতো সত্যি বললে? তুই জানিস তোকে নিয়ে আমি কতটা স্বপ্ন দেখতাম, গর্ব করতাম, আর তুই কি না? ছি, তোর টাকা দরকার ছিল, সেটা আমাকে বলতি। এইভাবে কেন মিথ্যে বলে কাজ করলি? কেন আমাকে ঠকালি? অনেকের মুখে কোনো কথা নেই, মুখ দিয়ে একটা সাউন্ডও বের হচ্ছে না। কি বলবে সে? তার সব মিথ্যে ধরা পড়েছে। অনেক বুঝতেই পারেনি এভাবে সে ফেঁসে যাবে। অন্তরার দিকে অনেক তাকাতেই পারছে না। এতটা লজ্জা সে এর আগে কখনো পায়নি। অনেকের মন চাইছে এখনই দৌড়ে পালাতে, কিন্তু হাত পা যেন অবশ হয়ে গেছে অনেকের। অন্তরার বাবা বলে, আরেকটা কথা, তুমি জানোই না অন্তরা, অনেক কিন্তু নেশা করে। যা টাকা পায় সেসব দিয়ে অনেক নেশা করে বেড়ায়। এরকম একটা ছেলের পাল্লায় পড়লে তুমি, তোমার কি একটুকু খারাপ লাগেনি? তোমার বাবার কথাও কি মনে পড়েনি? সরি বাবা, আমি ভুল করেছি, আমাকে মাফ করে দাও। আর কখনো আমি এমন ভুল করব না। বেরিয়ে যা জানোয়ার, আমার সামনে যেন তোকে না দেখি। আর যাওয়ার সময় ভিক্ষা নিয়ে যাস। তোর তো আবার নেশা করার জন্য টাকা দরকার। না না, এভাবে তো তাকে যেতে দেওয়া যাবে না। গরিব ফকিনীরা বারবার এরকম সুযোগ নেবে। তাকে আমি পুলিশে দেব। ওর মতো ছোট লোক যেন আর কখনো আমাদের মতো বড়লোক পরিবারে মেয়েদের সরলতার সুযোগ না নিতে পারে। আমি পুলিশকে কল করেছি, ওরা আসছে। অন্তরার সেখানে এক মুহূর্ত দাঁড়িয়ে থাকে না। কাঁদতে কাঁদতে সেখান থেকে দৌড়ে চলে আসে নিজের রুমে। বালিশ জড়িয়ে ধরে ফুপিয়ে কাঁদতে থাকে। অনেককে সে ভালোবাসত অনেক, কিন্তু অনেক এমনটা করবে কখনো ভাবেইনি অন্তরা। ভালোবাসার প্রতি ওর সব বিশ্বাস, ভালো লাগার সব কিছুই চলে গেছে।
একটু পর পুলিশ আসে অন্তরাদের বাড়িতে। অনেককে হ্যান্ডকাপ লাগায়। অনেকের কাছে নেশাজাত দ্রব্য পাওয়া আর বড়লোক মেয়েকে ব্ল্যাকমেল করার অপরাধে গ্রেফতার করে পুলিশ। অনেক কিছুই বলেনি, সে চুপই থাকে। নিলয় একটা অন্ধকার ঘরে আসলো। কাব্য বসে আছে একটা চেয়ারে। নিলয় প্রবেশ করতে কাব্য বলে, আরে ব্রো, চলে এসেছো? বয় এখানে, তোর জন্য অপেক্ষা করতেছিলাম। নিলয় বসলো একটা চেয়ারে। রুমে একটা লাইট জ্বলে, সেখানে অনেকগুলো কম্পিউটার দেখতে পায় নিলয়। সাথে আছে অনেক খাতাপত্র, আর আছে একটা বিরাট বড় হোয়াইট বোর্ড। নিলয় সেই হোয়াইট বোর্ডের দিকে তাকায়। আইটি সেক্টরের একটি ম্যাথ লেখা। ম্যাথ প্রবলেম কে যেন লিখে রাখছে, যেটা একটি মাল্টিপল প্রবলেম। নিলয় সেই অঙ্কটার দিকে তাকিয়ে থাকে। কাব্য অঙ্কটা দেখে নিলয়কে বলে, এটা একটা মাল্টিপল সমস্যা, বুদ্ধি খাটিয়ে এটা সলভ করতে হবে। আমরা এটা পাচ্ছি না, এটা অনেক কঠিন, এটা সলভ করতে পারছি না, তাই আমরা আমাদের কাজগুলোকে এগিয়ে নিয়ে যেতে পারছি না। আজকে লাস্ট দিন, যদি এই ম্যাথটা করতে পারে কেউ, তবেই আমাদের কাজ শুরু। আমরা বলতে আর কেউ আছে? আছে। কাব্যর কথা শুনে পুরো রুমে আলো জ্বলে উঠল। নিলয়ের পিছনে আরো 3জন ছেলে বসে আছে। কাব্য সবাইকে এক এক করে দেখিয়ে দিয়ে বলে, অর্ক, সিয়াম আর মাসুম, ওরা 3জন 3 দিক দিয়েই এক্সপার্ট, কিন্তু ওরা অতটা বুদ্ধিমান নয়। আমার একজন ব্রেইনওয়ালা মানুষ দরকার, যার বুদ্ধিতে সব জুয়া খেলে আমি জিততে পারবো। নিলয় বোর্ডের দিকে তাকায়। ম্যাথটা জটিল আছে। নিলয় গিয়ে ম্যাথটা 10 মিনিটের ভিতরে সমাধান করে দেয়। নিলয়ের ম্যাথের স্কিল দেখে ওরা অবাক হয়। নিলয় টেবিলের কাছে আসে, তারপর বলে, আমাদের কাজটা কি? আমাদের কাজ হলো, আমরা হলো জুয়াদি। দেশ বিদেশে অনেক জুয়া খেলার প্রচলন আছে, ক্যাসিনো এটার ভিতরে অন্যতম। আমাদের দেশে গোপনে বা আন্ডারওয়ার্ল্ডে অনেক ক্যাসিনো আছে, যেখানে রাত হলে শুরু হয় জুয়ার হিড়িক, আর চলে মেয়েদের নিয়ে বিজনেস। কিন্তু এই জুয়াতে হারলে লস, জিতলেও লস। টাকা কেউ বাইরে নিয়ে আসতে পারে না। যে জড়াতে যায় মাঝ রাস্তায় তাকেই মেরে টাকা নিয়ে চলে যায়। কোটি কোটি টাকা এইসব ক্যাসিনো ছড়িয়ে ছিটিয়ে থাকে। আমাদের টার্গেট হলো দেশের ভিতরে গোপনে যারা জুয়ার হিড়িক জমায়, সেসব ক্লাবে গিয়ে জুয়া খেলার টাকা আয় করব। জুয়ার মাধ্যমে আমরা হব বিরাট বড় কিছু। কিন্তু এখানে টাকা লাগাতে গেলেই যদি হেরে যাই, হারাটা তো স্বাভাবিক। তাই এমন বুদ্ধিমান আমরা 5 জন হয়েছি যে এখান থেকে যেভাবেই হোক প্রতিদিনই আমরা জিতবো, আর জেতার পরে টাকা সব আমাদের হবে। কাব্যর প্ল্যান শুনে নিলয়ের ভালো লাগে। মাথার মধ্যে নিলয়ের এখন টাকার নেশা চেপে বসেছে। টাকার জন্য সে সবকিছু করতে প্রস্তুত। নিলয় সবাইকে বলে, জুয়া খেলতে হলে আগে সেটার সম্পর্কে আমাদের ধারণা থাকতে হবে। সিয়াম, তুই কি বিষয়ে এক্সপার্ট? ভাই, আমি অনলাইন ক্যাসিনো গেম, 1x বেট, বিভিন্ন জুয়ার খেলার অ্যাপসগুলোকে নিজের কন্ট্রোলে নিতে পারি। গ্রেট ওয়ার্ক। আর মাসুম? ভাই, আমি ইরফরমার, কে কত টাকা নিয়ে জুয়ার মার্কেটে ঢুকবে সেসব তথ্য আমার থেকে পাবেন। কোন ক্লাবে কত টাকা ঢুকছে সব জানিয়ে দেব। গুড। আর অর্ক? নিলয় অর্ক তোর সাথে থাকবে, তবে আরও একজন আছে, সে হলো নিধি। নিধি, কোথায় তুমি? কাব্যর কথা শুনে নিধি নামের একটি মেয়ে ঘরের ভিতরে আসলো। মেয়েটা দেখতে সুন্দর। কাব্য বলে, ও হলো নিধি, এটা তোমার কাজে লাগবে। তোমাকে সেই নিয়ে জানিয়ে দেব ওর কাজটা কি। এখন তুমি যেটা বলছিলে বলো। ও, টিমটা তো বেশ এক্সপার্টের। তো সবাই নিশ্চয়ই জানো যে পৃথিবীতে যত ক্যাসিনো গেমস আছে, তার মধ্যে ক্যাসিনোতে সবচাইতে বেশি খেলা হয় ব্ল্যাকজ্যাক। ব্ল্যাকজ্যাক এমন একটা জুয়ার গেম যেখানে সবাই টাকা লাগাতে পারে। এটি একটি প্রধান কার্ড গেম। তবে ক্যাসিনো বা জুয়ার ঘর অন্তত 17 শতক থেকে বিদ্যমান। 20 শতকে তারা সাধারণত হয়ে ওঠে এবং সারা বিশ্বে প্রায় অভিন্ন চরিত্র ধারণ করে। ইউরোপ এবং দক্ষিণ আমেরিকায় তাদের অনেকে বেশিরভাগ ছুটির রিসর্টের অনুমতি দেওয়া হয়, তবে সবসময় শহরগুলিতে নয়। মার্কিন যুক্তরাষ্ট্রের ক্যাসিনোগুলো বহু বছর ধরে শুধুমাত্র নেভাদা এবং নিউ জার্সিতে এবং বিশেষ লাইসেন্সের মাধ্যমে পুয়ের্তো রিকোতে বৈধ ছিল। কিন্তু অন্যান্য রাজ্যগুলি এখন ক্যাসিনো জুয়া খেলার অনুমতি দেয় এবং বাজির সুবিধাগুলো প্রায়ই রাজনৈতিক কর্তৃপক্ষের দুর্নীতির মাধ্যমে সারা দেশে গোপনে কাজ করে। রুলেট হলো ফ্রান্স এবং মোনাকো জুড়ে ক্যাসিনোতে প্রধান জুয়া খেলার একটি এবং সারা বিশ্বে জনপ্রিয়। ক্র্যাবস প্রধান বেশিরভাগ আমেরিকান ক্যাসিনোতে ডাইস গেমস, স্লট এবং
ভিডিও পোকার মেশিনগুলো মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইউরোপের ক্যাসিনোগুলোতে একটি প্রধান ভিত্তি এবং এছাড়াও হাজার হাজার ব্যক্তিগত ক্লাব, রেস্তোরাঁ এবং অন্যান্য প্রতিষ্ঠানে পাওয়া যায়। এগুলো অস্ট্রেলিয়াতেও সাধারণ। ক্যাসিনোতে খেলা কার্ড গেমসগুলোর মধ্যে ব্যাকার্ড তার জনপ্রিয় আকারে চ্যামিন ডি ফার একটি প্রধান জুয়া খেলা থেকে গেছে। গ্রেট ব্রিটেন এবং মহাদেশীয় ক্যাসিনোগুলোতে প্রায়শই ইংরেজদের পৃষ্ঠপোষকতা ডিউভিল, বিয়ারিটস এবং রিভেরা রিসোর্ট, ফারো একসময় মার্কিন যুক্তরাষ্ট্রের প্রধান জুয়া খেলা অপ্রচলিত হয়ে গেছে। ব্ল্যাকজ্যাক হলো আমেরিকান ক্যাসিনোতে প্রধান কার্ড গেম। ফ্রেঞ্চ কার্ড গেম টরন্টে অ্যাট কোয়ারেন্টে, মন্টে কার্লো এবং আরও কয়েকটি মহাদেশীয় ক্যাসিনোতে খেলা হয়। অন্যান্য অনেক গেমও কিছু ক্যাসিনোতে পাওয়া যেতে পারে। এশিয়াতে সিগবো, ফ্যান্টো এবং ফাইগো পোকার এবং স্থানীয় গেম যেমন বাউল, বানকা ফ্রান্সেসা এবং ইউরোপে কালুকি। কিন্তু এটা যেহেতু বাংলাদেশ, তাই এখানে সব গোপনেই চলে। জুয়া খেলা, ক্লাব চালানো, অবৈধ কাজ এগুলো সব গোপনে হয় বলেই রিস্ক অনেক বেশি। একদিকে পুলিশি ঝামেলা, অন্যদিকে আন্ডারওয়ার্ল্ডের মাস্তানদের ঝামেলা। তাই এখানে যতটুকু গবেষণা করে জানতে পারলাম, যদি টাকা আমরা জিততেই থাকি তবে সন্দেহ আমাদের উপরেই বেশিরভাগ আসবে। তাই আগে খোঁজ নিতে হবে কোন কোন ক্লাব গোপনে এই জুয়ার আসর বসায় এবং সেটা কোথায় বসে। এগুলো জেনে আমরা আমাদের প্ল্যান অনুসারে কাজ করব। যেহেতু আমরা এখানে সবাই নানাবিধ এক্সপার্ট, তাই যখন আমরা জুয়া খেলাতে জিতব তখনই আমাদের কাছে টাকা আসবে। সেই টাকা সেভ করতে হবে আমাদের। কাব্য হলো একজন গ্রেট ড্রাইভার। সে সবসময় ক্লাব বা রেস্টুরেন্টের পাশে গাড়ি নিয়ে থাকবে। আমরা টাকাগুলো ব্যাগে নিয়ে যেভাবেই হোক গাড়ির কাছে আসব। তারপর কাব্যের কাজ হবে। তবে মানুষ সন্দেহ করবে, তাই আমাদের ভালোভাবে থাকতে হবে। আমরা যতবার যে ক্লাবেই যাই না কেন, সেই ক্লাবেই আমাদের ছদ্মবেশে যেতে হবে। নানা রকম মেকআপ করে সেখানে যাব আমরা, তাহলে কেউ সন্দেহ করবে না। আর আমরা কখনো নিজেদের নাম ইউজ করব না। কোনো ক্লাবে গেলে জুয়া খেলার সময় নিজেদেরকে অন্য নামে ডাকবো। যখন টাকা এসে যাবে তখনই আমরা শেয়ার বাজারে সেই টাকা লাগাবো। কিভাবে শেয়ার বাজার থেকে টাকা আয় করা যায় সেটা আমি বুঝবো। এর ফলে পুলিশ কখনো ধরেও শেয়ার বাজারের সব লিগ্যাল পেপারস দেখাবো, তাহলে কেউ আর সন্দেহ করবে না। আশা করি সবাই সেটা বুঝতে পারছো। নিলয়ের কথা শুনে সবাই হাততালি দেয়। ছেলেটা আসলেই জিনিয়াস। মধুর চাক থেকে মধু খাবে অথচ মৌমাছির কামড় খাবে না। সবাই নিলয়ের বুদ্ধি শুনে সহমত পোষণ করে। কাব্য হাসতে থাকে। দেশের সব বড় বড় ক্লাবের লিস্ট আগে থেকেই করা আছে, শুধু এবার সেখানে ঢোকার পালা। নিলয় যখন আছে তখন আর সমস্যা নেই। রাতুল একটি 10 তলা বিশিষ্ট নাইট ক্লাবে চলে আসে। এখানে প্রথম তলাতে রেস্টুরেন্ট আছে, তবে শেষ 2 তলাতে চলে তার রাতের বিজনেস। শেষ তলাতে পতিতালয় খুলে রেখেছে। আমেরিকা থেকে জেমস থমাসের থেকে সে আমেরিকান রাশিয়ান মেয়েদের এনে রেখেছে। থমাস হলো আমেরিকার সবচাইতে বড় শেয়ার মার্কেট টপার ও আন্ডারওয়ার্ল্ডের একজন জুয়ারি। তার লস ভেগাসে বিরাট বড় বড় কতগুলো ক্লাব আছে। থমাস রাতুলকে ভালো করেই জানে। রাতুল আমেরিকাতে এশিয়ার মেয়েদেরকে পাঠায়, আর সেখান থেকে রাতুলের কাছে আসে ইউরোপের সুন্দরী মেয়েরা। ক্লাবটির নাম মিডনাইট মাস্তি। ক্লাবের 9 তলাতে আছে বিশাল বড় জুয়া খেলার আসর, যেখানে প্রতি রাতে কোটি কোটি টাকা লেনদেন চলে। এসব কিছু রাতুল একাই সামলায়। এই ক্লাবে সবাই আসতে পারে না। ক্লাবে আসতে হলে অনেক কিছু দরকার পড়ে। তবে নিলয়দের টার্গেট এখন অন্য ক্লাব। দেখা যাক সামনে কি হতে পারে। খালিদ সাহেব হলো প্রধানমন্ত্রী। রাতুলের বাবা সে। রাতুল মূলত তার এই ক্যাসিনো ক্লাব বানিয়েছে তার বাবার পাওয়ার দিয়ে। ভুয়া লাইসেন্স বানিয়ে নিয়েছে সে। এর ফলে এখানে ওপেনলি যে কোনো কিছু ঘটলেও তা বাইরে যায় না, আবার পুলিশ এসে নাকও গলায় না। রাতুল ক্লাব থেকে বের হয়। বাইক নিয়ে সে রাস্তা দিয়ে যাচ্ছে। হঠাৎ একটা রিক্সা সামনে আসে। রিক্সার সাথে রাতুলের জোরে ধাক্কা লাগে। রিক্সাটা ছিটকে গিয়ে পড়ে দূরে। রাতুলও পড়ে যায়, তবে রাতুলের তেমন কিছু হয়নি। রাতুল উঠে রিক্সাওয়ালাকে গালি দিতে গিয়ে থেমে যায়, কারণ রিক্সার ভিতরে একটা অসম্ভব সুন্দরী মেয়েকে দেখে রাতুল। মুহূর্তে রাতুল নিজেকে পাল্টে দৌড়ে রিক্সাওয়ালাকে টেনে তোলে। চাচা,
আপনার কোথাও লাগেনি তো? বাবা, আমাকে মাফ করে দাও। আজকে কয়দিন ধরে ঠিকমতো খাইতে পারিনি। তোমার চাচি অসুস্থ, টাকার অনেক দরকার ছিল বলে রাতেও রিক্সা নিয়ে বের হয়েছে। আর আমার রিক্সার পিছনে আমার মেয়ে বসা, সে একটা বাড়িকে পড়ায়, রাত হলে তাকে নিয়ে আসি। রিক্সাওয়ালার নাম কাশেম। কাশেমকে টেনে তোলে রাতুল। তারপর তার সুন্দরী মেয়ে চাঁদনির দিকে তাকায় রাতুল। রাতুল হাত বাড়ায়, চাঁদনি রাতুলের হাত ধরে। রাতুল যেন এক অন্য জগতে হারিয়ে যায়। চিকন গোছের বেশ মায়াবী চেহারার মেয়ে চাঁদনি। চাঁদনির হাত কেটে গেছে বেশ খানিকটা। পাশে ফার্মেসি ছিল। রাতুল মেয়েটার হাত ধরে বলে, চলুন ফার্মেসিতে, অনেকটা কেটে গেছে। সমস্যা নেই, বরং আপনার লাগেনি তো? দোষটা আমার বাবার ছিল। না না, লাগেনি, বাট আপনার কেটেছে। চলেন এক্ষুনি। রাতুল টেনে নিয়ে যায় ফার্মেসিতে। মেডিসিন, ড্রেসিং টেপ, তুলো, স্যাভলন নিয়ে নিজেই চাঁদনির হাতে ব্যান্ডেজ করে দেয়। চাঁদনি অবাক হয়, এত দামি পোশাকের বড়লোক ছেলেটা তাদের মতো গরিবদের কথা ভাবছে দেখে। এতটা হেল্পফুল মানুষ চাঁদনি যেন কখনোই দেখেনি। রাতুল নিজে সব কিছুর বিল দেয়, ওদের দুজনকে সব কিছু সেবা দেয় রাতুল। তিনজন দাঁড়িয়ে থাকে। রাতুল যেন চাঁদনির দিক থেকে চোখে সরাতে পারছে না। মেয়েটা কতটা আকর্ষণীয়, এমন একটা মেয়েকেই তো সে খুঁজেছিল। আপনাকে অনেক ধন্যবাদ। আপনি যা করলেন ভাবতেই পারছি না, এত বড়লোক মানুষ এইভাবে গরিবের পাশে আসবে। আমি রাতুল, ও রেস্টুরেন্ট আছে একটা, মিডনাইট মস্তি বিল্ডিংয়ের নিচতলাতে আমার রেস্টুরেন্ট আছে। ওটার নাম নিরিবিলি রেস্টুরেন্ট, আসবেন সেইখানে। আমি চাঁদনি, তবে সেটা মনে হয় না কখনো সম্ভব হবে। আমাদের মতো মানুষ সেখানে কখনো যেতে পারে না। রাতুল চলে আসে সেখান থেকে। সে ফোন বের করে তার লোক মিঠুকে কল দেয়। মিঠু রিসিভ করে। রাতুল বলে, ফার্মেসির সামনে একটা বড় লোক আর একটা মেয়ে দাঁড়িয়ে আছে, পিছু নিয়ে দেখ তার বাসায় কোথায়, সব ইনফরমেশন লাগবে আমার। রাতুল ফোন কেটে দেয়। সে তার দামি বাইক নিয়ে চলে যায়। অনেক কারাগারে আছে, আজ 3 দিন হলো। তার বাড়ি থেকে কেউ খোঁজ নিতে আসেনি। আমি বুঝতে পারলাম না আমার মা কেন আসলো না। আমার ভাইও তো আসেনি দেখতে। তারা কি কিছুই জানে না? কি জানি আমার কি হবে। অনেক ভাবতে ভাবতে পায়চারি করে। হঠাৎ কারোর সাথে ধাক্কা খায় সে। একটা বয়স্ক লোকের সাথে ধাক্কা লেগে পড়ে যায় অনেক। বড় লম্বা চুলের একটা লোক অনেককে বলে, কিরে তুই এখানে কেন? নাম কি তোর? অনেক। আমাকে চিনিস? না। আমি ডাকাতি করতাম, ডাকাত জামিল। এখন জেলে আছি, ছাড়া পাবো কিছুদিন পর। আমার সাথে যেতে চাস? আমার পরিবার আছে। 3 দিন তো হলো, কেউ তো দেখতে আসেনি। আমার সাথে গেলে অনেক টাকা পাবি। টাকা? আমার টাকার দরকার। তাহলে তোকে আমার সাথে যেতে হবে। অনেক ভাবে, তারপর উত্তর জানায় সে যাবে। জামিল হলো একজন ডাকাত। নতুন করে সে আবার ডাকাতি করতে চায়, এজন্য তার নতুন ছেলে দরকার। নিলয় বসে আছে। কাব্য সবার জন্য স্যুট এনে দিয়েছে। আজকে রাতে ওদের প্রথম মিশন। ম্যাথ ক্যালকুলেশনের মাধ্যমে তারা প্রতিটা ক্যাসিনোতে গিয়ে ব্ল্যাক জ্যাক গেমটা খেলে টাকা জিততে চায়। সবাই একটা মিটিংয়ে বসে। কোন ক্যাসিনোতে যাবে সেটা ঠিক করা হয়। মাসুম বলে, প্রথমে ছোট ক্যাসিনোতে যাওয়া যেতে পারে। ডার্ক হর্স ক্লাবের ক্যাসিনোটা অনেক ইউজফুল আমাদের জন্য। ঠিক আছে, তাহলে নিলয়, নিধি, সিয়াম, অর্ক যাবে সেই ক্যাসিনোতে। অর্ক সবার পেছনে থাকবে। সে সিগন্যাল দেবে। ক্যাসিনোতে গেমের সবগুলো মান সে জানিয়ে দেবে। একটি কালো জ্যাক হাতে সর্বাধিক 21 পয়েন্ট পেতে পারি, এবং আমরা যদি আরও বেশি পাই তবে আমরা স্বয়ংক্রিয়ভাবে ডিলারের কাছে হেরে যাব। ডিলার এবং প্লেয়ার উভয়ই শুরু করার জন্য 2টি কার্ড পায়, এবং তারপর 21-এর বেশি না পেয়ে ডিলারের চেয়ে বেশি ব্ল্যাক জ্যাক পয়েন্ট পাওয়ার ব্যাপার। যদি ক্যাসিনো 21 পয়েন্টের উপরে যায় এবং ব্লাস্ট হয়, তাহলে ব্ল্যাক জ্যাক টেবিলের সমস্ত খেলোয়াড় স্বয়ংক্রিয়ভাবে জিতে যায়। 21 গেম শুরু করার আগে প্লেইং কার্ডগুলো এলোমেলো করা হয়। প্রাথমিকভাবে একটি মেশিনে করা হয়, তারপরে সমস্ত কার্ড একটি জুতার মাধ্যমে স্থাপন করা হয়, এবং টেবিলের একজন খেলোয়াড় একটি প্লাস্টিকের কার্ড পায়, এবং কার্ডগুলোকে বিভক্ত করার অনুমতি দেওয়া হয় যাতে প্রত্যেকে দেখতে পারে যে কোনো প্রতারণা নেই। আমরা ঠিক এই সময়টাতে আমরা ক্যালকুলেশন শুরু করব। একবার কার্ডগুলো ব্ল্যাক জ্যাকে এলোমেলো হয়ে গেলে এবং একজন খেলোয়াড় বিভক্ত হয়ে গেলে ডিলার প্রথম কার্ডটি সরিয়ে দেয়। তারপর আমরা ধারণা করতেই পারবো বাজি কোনটাতে হতে হবে।
কারণ এবার ব্ল্যাকজ্যাক গেম শুরু হবে এবং সমস্ত খেলোয়াড়কে তাদের বাজি রাখার জন্য স্বাগত জানানো হবে। যদি 5 মিনিটের বেশি সময় ধরে খেলতে না পারি তবে একজন নতুন খেলোয়াড়কে জায়গা দিতে হবে। একবার সমস্ত বাজি ব্ল্যাকজ্যাকে স্থাপন করা হয়ে গেলে ক্যাসিনো কার্ডগুলো ডিল করে এবং বাম থেকে ডানে শুরু হয়। সমস্ত জুয়ারি তাদের প্রথম 2টি কার্ড পায় এবং প্রায় সমস্ত ক্যাসিনোতে কার্ডগুলিকে ফেস আপ দেওয়া হয় যাতে প্রত্যেকে দেখতে পারে যে এটা কি দেওয়া হচ্ছে। প্রত্যেকে একে অপরের 2টি কার্ড দেখতে পারে। এমন ধারণাটি ক্যাসিনো টেবিলে প্রতারণা করা আরও কঠিন হবে। এটি একটি ক্যাসিনো খেলোয়াড়ের জন্য কার্ডের সাথে বাজি না করা স্বাভাবিক। ডিলারের প্রথম কার্ডে টেবিলে থাকা অন্যান্য কার্ড প্লেয়ারের মতোই 2টি কার্ড থাকে। যাই হোক, ডিলার থেকে শুধুমাত্র একটি কার্ড ফেস আপ, তাই আমরা শুধুমাত্র একটি কার্ডের মান দেখতে পারবো। খুব কম ক্যাসিনোতে ব্ল্যাকজ্যাকের সমস্ত কার্ড ফেস ডাউন ডিল করা হয়, ঠিক পোকারের মতো। এখানে একটি কার্ড স্পর্শ করার অনুমতি দেওয়া হয় এবং অন্যদের একটা কার্ড কি আছে দেখা সম্ভব না। তখন ম্যাথের মাধ্যমে আমাদের সংখ্যাগুলি ধারণা করতে হবে, আর ম্যাথটা করতে হবে মস্তিষ্কে। সেখানে খাতা কলম চলবে না। যে সংখ্যা আমরা পাবো সেটাই হবে আমাদের লাকি সংখ্যা, আর সেই সংখ্যার উপর বাজি ধরতে হবে। কাব্যর কথা শেষ হতেই সবাই বেরিয়ে পড়ে। এটা ওদের গোপন আস্তানা। নর্মাল একটা ক্লাবে আসে ওরা, একটা খুপড়ির মতো ক্লাব। 4 জন সেখানে আসে। নিলয়কে আগে ঢুকতে বলে। নিলয় দেখতে পায় ক্লাবটিতে সবাই ক্যাসিনো গেম ব্ল্যাকজ্যাক খেলছে। নিলয় কিছু সময় দাঁড়িয়ে গেমসটাতে দেখতে থাকে। এটা একটা কার্ড গেম। নিলয় সেখানে দাঁড়িয়ে থেকে কখন আঘাত করতে হবে, দাঁড়াতে হবে, ডাবল ডাউন করতে হবে বা বিভক্ত করতে হবে তা দেখে নিয়েছে। এখানে 7 জন খেলোয়াড় আছে। কার্ড 52টি থেকে 416টাও আছে। 1 থেকে 8টি 52 কার্ড ডেক বলা হয়। ঘড়ির কাঁটার দিকে তাকিয়ে বাজির সংখ্যা বলতে হবে। মনে মনে বলে এটা তো খুব সহজ। সে অঙ্ক কষেই বাজির সঠিক সংখ্যা গণনা করে নিয়েছে, আর সেটাই বারবার সঠিক হচ্ছে। নিলয়ের হাসি লক্ষ্য করে সামাদ নামের একজন জুয়ারি সেই টেবিল বারবার জিতে যাচ্ছে। বোঝা যাচ্ছে সামাদ বেশ পাক্কা জুয়ারি। ওই ছেলে এখানে এসে দাঁড়িয়ে না থেকে খেলতে বসো। এটা দেখার জন্য নয়, খেলতে হবে। আছে নাকি পকেটে টাকা? আমি খেললে টাকা লাগবে না, টাকা নিজেই আমার কাছে এসে ধরা দেবে। তাই নাকি? বুঝো এটা কি গেমস? আমেরিকান ব্ল্যাকজ্যাক ক্যাসিনো গেম। নিলয় আরও হাসে। এই টেবিলে প্রায় 1 কোটি টাকা আছে। নিলয় হাসতে হাসতে বলে, ব্ল্যাকজ্যাকের অবিলম্বে পূর্বসূরি ছিল 21টির ইংরেজি সংস্করণ, যাকে বলা হয় ভিঙ্কড উন, যা একটি অজানা উৎসের খেলা। প্রথম লিখিত রেফারেন্সে পাওয়া যায় স্প্যানিশ লেখক মিগুয়েল ডি সার্ভেন্তেসের একটি বইয়ে। সার্ভান্তেস ছিলেন একজন জুয়ারি এবং নোভেলাস ইজাম্পলেরেস থেকে তার রিন কোনেট ই কার্টাডিলো এর নায়করা সেভিলের তাস প্রতারক। তারা ভেঞ্চিওনও এই প্রতারণা করতে পারদর্শী এবং বলে যে খেলার উদ্দেশ্য হলো 21 পয়েন্টের পৌঁছানো এবং টেক্কার মান 1 বা 11। খেলাটি স্প্যানিশ বারাজা ডেকের সাথে খেলা হয়। রেইনকোনেন্ট ওয়াই কর্টাডিলো 1601 এবং 1602 এর মধ্যে লেখা হয়েছিল, যা বোঝায় যে 17 শতকের শুরু বা তার আগে থেকে কস্টিলে ভেন্টিওনও খেলা হয়েছিল। পরবর্তীতে ফ্রান্স এবং স্পেনে এই খেলার উল্লেখ পাওয়া যায়। আর কিছু কি শুনতে চান? নিলয়ের কথা শুনে সবাই নিলয়ের দিকে তাকায়। বোঝা যাচ্ছে খ্যাত হাবাগোবা দেখতে ইনোসেন্ট লুকের ছেলেটা বেশ বুদ্ধিমান। সামাদ বলে, স্যার ছেলেটাকে বসতে দে। নিলয় বসলো। সামাদ ড্রিঙ্কস করছে। নিলয় টেবিল থেকে একটা সিগারেট বের করে সেটাতে আগুন জ্বালিয়ে টানতে শুরু করে। হঠাৎ নিলয়ের একটা কল আসে। নিলয় কলটা রিসিভ করে। হ্যালো ভাই, আমি সিয়াম। সিসি ক্যামেরা আমার কন্ট্রোলে। ব্লুটুথ কানে নাও। তোমার উপরে এখন কারো নজর নেই। লাগবে না, আমি পারবো। নিলয় ফোন কেটে দেয়। ডিলার সামাদ টেবিলে কার্ড রাখে। বাকিরা নিজেদের মতো কার্ড বেছে নেয়। নিলয় 2টো কার্ড হাতে নিল। কার্ড দেখে সে ক্যালকুলেশন করলো কোন সংখ্যার উপরে সামাদ বাজি ধরবে। সামাদের কাছে 2টো কার্ড আছে। সবাই মোটামুটি গণনা করে 17 সংখ্যাতে বাজি ধরলো। সামাদ কার্ডের দিকে তাকিয়ে আছে। সামাদের কাছে আছে 11 সংখ্যার কার্ড।
টিক্কা আছে নিলয়ের কাছে। নিলয় ক্যালকুলেশন করতে থাকে। সামাদ বলে, কি ব্যাপার, বাজি লাগাও, ভয় পাচ্ছ কেন? সংখ্যা বলো। 11, 50 লাখ বাজি। সবাই চমকে ওঠে। একবারে এত টাকার বাজি কেউ কখনো ধরেনি। নিলয়েরটা সঠিক হলে টেবিলে থাকা আর বাকি 20 লাখও তার হয়ে যাবে। সাথে সামাদের থেকে বাকি 20 লাখ পাবে, মোট 1 কোটি। সামাদের হাত পা কাঁপতে শুরু করেছে। সারাদিনের যত বাজিতে ধরা টাকা সে কামিয়েছে, এখন সেটা 10 মিনিটেই চলে যাবে। ভাবতেই পারছে না সামাদের একটা চান্স আছে। সেই 20 লাখ টেক্কার জন্য রেখেছে। ভাগ্য বদলাতে বাজির টাকার জন্য ঘড়ি ঘোরাতে ঘোরাতে কাঁটা এসে থামে 11তে। সাথে সাথে নিলয় পুরো টেবিলের টাকা একবারে নিজের কাছে নিয়ে নেয়। তারপর টেবিলে একটা চাপড় দিয়ে টেক্কা বের করে বলে, 20 লাখ। কারো কাছে আর বড় সংখ্যা নেই, কাঁটা ঘোরানোর প্রয়োজনও নেই। নিলয় 1 কোটি টাকা জুয়ার মাধ্যমে 10 মিনিটে আয় করে ফেলল। কে তুমি? নাম কি তোর? আমার নাম নিলয়। এই পৃথিবীতে নতুন এসেছি, কিন্তু হারতে নয়, ধ্বংস করতে। নিলয় কথাটা বলেই টাকার লাগেজ হাতে নেয়। তখনই কতগুলো ছেলে এসে নিলয়ের মাথায় কালো কাপড় পরিয়ে হাত পা বেঁধে টেনে নিয়ে যায় একটি অন্ধকার ঘরে। মিঠু এসে রাতুলকে বলে, বস, মেয়েটার নাম চাঁদনি, বাবা রিক্সা চালায়, মা ক্যান্সারের রোগী, অনার্স পড়ছে। মেয়েটা সুন্দর গান করে, সামনের একটা এলাকায় ছোট বাড়িতে থাকে, বাড়ি নম্বর 10। রাতুল মিঠুর থেকে চাঁদনির সব ইনফরমেশন নেয়। রাতুল বেরিয়ে পড়ে, চাঁদনির বাড়ির সামনে চলে আসে। ভাঙাচোরা একটা বাড়ি। রাতুল এই প্রথম কোনো গরিব বাড়িতে এসছে, কিন্তু এটা তো আর এমনি এমনি করছে না, এটার ফায়দা সে নেবেই। রাতুল বাড়িটা দেখতে থাকে। হঠাৎ পিছন থেকে চাঁদনি বলল, কে? রাতুল ঘুরে তাকায়, চাঁদনিকে দেখে দাঁড়িয়ে আছে। রাতুল চাঁদনিকে দেখেই যেন আরও পাগল হয়ে যায়। চাঁদনির হাত ধরতে ইচ্ছে করে, চাঁদনিকে জড়িয়ে ধরতে ইচ্ছে করে রাতুলের, কিন্তু সেটা এখন নয়। সময় হলে ঠিকই চাঁদনিকে সে নিজের করে নেবেই। আরে আপনি আপনি এখানে কি করছেন? আপনি তো আমার বাড়ির সামনে এসে দাঁড়িয়ে আছেন। মানে এটা আপনার বাড়ি? আসলে আমার বাড়ির একটা ছেলে কাজ করে, তার বাবা অসুস্থ, সে টাকা চেয়েছিল, আমি সেটা দিতে এখানে এসেছিলাম। যাওয়ার পথে রাস্তায় হারিয়ে ফেলেছি, এই জন্য এখানে দাঁড়িয়ে আশেপাশে তাকালাম। আমি জানতাম না আপনি এখানে থাকেন। তা চাচা কোথায়, ঠিক আছেন তিনি? হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, এখানে বাড়ি অনেক, গলিও অনেক, রাস্তা হারানোটাই স্বাভাবিক। ভিতরে আসুন, 1 কাপ চা খেয়ে যাবেন। বিকালে চা হলে মন হয় না, তবে চাচা যদি কিছু মনে করে। বাবা ভিতরে আছে, কিছু মনে করবেন না, বরং আরো খুশি হবে। আপনি চাচ্ছেন না গরিবের বাসায় ঢুকতে, সেটাই বলেন। না না, তাহলে কি আর এইখানে আসতাম? আচ্ছা চলুন। রাতুল ভিতরে আসে। কি দুর্গন্ধ পরিবেশ এই এলাকাতে, পচা পানি, আবর্জনার গন্ধ অনেক। তবুও ভালো কিছু পেতে হলে অনেক কিছু সহ্য করতে হবে। রাতুল ভিতরে আসতে দেখতে পায় রিক্সাটা ভেঙে পড়ে আছে। সেদিনের অ্যাক্সিডেন্টে রিক্সা ভেঙেছিল। রাতুল তো অনেক খুশি। এখন অকারণে হোক বা কারণে চাঁদনির কাছে ওর থাকতেই হবে। মেয়েটাকে তার লাগবেই। এরকম গরিব ঘরের সুন্দরী মেয়েই তো রাতুলের জন্য একদম পারফেক্ট। কাশেম চাচা বেরিয়ে আসলো বাইরে। রাতুলকে দেখেই অবাক, বড়লোক ছেলে গরিবের বাড়িতে। রাতুল বসা থেকে উঠে দাঁড়ালো। চাঁদনি আড়াল থেকে দেখে রাতুলকে। ছেলেটার ভদ্রতা নম্রতা দেখে সে ইমপ্রেস হয়। মনে মনে বলে, ছেলেটা কত বড়লোক, অথচ সে কতটা নম্র, নিজেকে বড়লোক মনেই করে না। থুর, আমি কেন তাকে নিয়ে এসব ভাবছি। বাবা তুমি আসছো? সালাম নিবেন চাচা, এখানে এসেছিলাম একটা কাজের জন্য, রাস্তায় ভুলে চলে এসেছি আপনাদের বাড়ির সামনে। পরে আপনার মেয়ের সাথে দেখা, আপনাকে দেখতে চলে এলাম। ভালো করেছ, মা চা নিয়ে আয়। চাচা, আপনার রিক্সাটা ভাঙা, সেদিনের অ্যাক্সিডেন্টে ভাঙ্গা গেছে তাই না? সমস্যা নাই, টাকা তুইলা ঠিক করব। আচ্ছা, হয়তো আমার জন্য এই মারাত্মক ক্ষতি হলো, কিছু মনে না করলে আমি ঠিক করে দিই। কিন্তু বাবা তুমি? প্লিজ আঙ্কেল, মনে করেন এটা উপহার। আচ্ছা। চাঁদনি চা নিয়ে আসে। রাতুল চায়ের কাপ ধরতে গিয়ে ইচ্ছে করে চায়ের কাপটা ফেলে দেয়, আর গরম চা পড়ে চাঁদনির হাতের আঙুলে। রাতুল সাথে সাথেই চাঁদনির হাতটা নিয়ে মুখের ভিতরে নিয়ে নেয়। তারপর চাঁদনি রাতুলের কাণ্ড দেখে অবাক হয়। ছেলেটা এমন কাজ করবে একদমই ভাবেনি। রাতুল দ্রুত মুখের ভিতর থেকে হাতটা বের করে, জায়গাটা পরিষ্কার করে, তারপর পেস্ট এনে দিয়ে সেখানে লাগিয়ে দেয়। চাঁদনি তেমন কিছু হয়নি,
কিন্তু রাতুলের চোখে মুখে চিন্তার ছাপ বিশাল। এটা দেখে চাঁদনির সব ব্যথা যেন সেরে যায়। চাঁদনি শুধু অবাক হয়েই রাতুলকে দেখছে। রাতুল বলে, প্লিজ আমাকে মাফ করে দিন, আমার জন্য এমন হয়েছে। আমি বুঝতে পারিনি আপনার আঙ্গুল পড়ে যাবে। সত্যি বলছি, আমার ভুল হয়েছে। আরে আরে আস্তে, একটু শ্বাস নিন। এতটা উদগ্রীব হচ্ছেন কেন? আমার তেমন কিছুই হয়নি। এভাবে কি কেউ চিন্তা করে? আপনি একটু শান্ত হয়ে বসেন। আমার জন্য আপনার খালি সমস্যা হয়, আমি আর আসবই না। হয়েছে, থামেন এবার। রাতুল চাঁদনির হাত ধরে রেখেছে। চাঁদনির বাবা অবাক হয়, এমন বড়লোক ঘরের ছেলে তাদের মতো গরিবদের সাথে কত সহজে মিশে গেল। রাতুল একটা টুল এনে দেয়, চাঁদনিকে বসে সেখানে। রাতুল টাকা দেয় তার বাবাকে, বলে, চাচা এই নিন টাকা, আপনি রিক্সাটা ঠিক করে নিন, আমি চলে যাব, আর আসবো না। আরে বাবা, চিন্তা নাই, আমি বাজারে যাচ্ছি। চাঁদনি ছেলেটারে একটু চা খেতে দিস আবার। কাশেম চাচা টাকা নিয়ে বাইরে চলে যায়। চাঁদনি রাতুলের দিকে তাকিয়ে আছে। রাতুল চাঁদনির হাত ধরে আঙুলে ফু দিতে থাকে। চাঁদনি মুচকি হাসতে থাকে রাতুলের কাণ্ড দেখে। চাঁদনি বলে, ওই, আপনি কি পাগল? এভাবে বাচ্চাদের মতো রিয়েক্ট করেন কেন? আপনার খালি আমার সাথে দেখা হলে সমস্যা হয়। জি না, এটা জাস্ট দুর্ঘটনা। এখন একটু শান্ত হয়ে বসেন। কিন্তু কিন্তু কি? চুপচাপ বসেন, আবার চা বাড়িয়ে নিয়ে আসি। লাগবে না। হাতটা কি ছাড়বেন জনাব? ও সরি। রাতুল লজ্জায় মাথা নিচু করে নেয়। চাঁদনি হাসতে থাকে। চাঁদনি বসা থেকে উঠল। রাতুল তখনই বলে, শুনুন, এটা আমার নাম্বার, কোনো সমস্যা হলে আমাকে জাস্ট ফোন করবেন। আসি এখন। হাসি মানে? কোথায় যাবেন? আমি থাকলে আপনার সমস্যা, তাই চলে যাচ্ছি, থাকেন। রাতুল আর দাঁড়ায় না, চট জলদি সেখান থেকে চলে আসে। চাঁদনি রাতুলের নাম্বারটা পেয়ে সেই দিকেই তাকিয়ে থাকে। চাঁদনি চিৎকার করে বলে, রাস্তা তো চিনেন না, এগিয়ে দিন। গুগল ম্যাপ থেকে দেখে নিব, বাই। চাঁদনি পাগল বলে হাসি দেয়। রাতুল চলে আসে সেখানে। রাতুলের চোখের সামনে চাঁদনির বুকটা ভাসতে থাকে। রাতুল যখন চাঁদনিকে বসাতে গিয়েছিল তখনই চাঁদনির বুক থেকে ওড়নাটা অনেকটাই সরে যায়। রাতুল কয়েক সেকেন্ড ধরে সেদিকেই তাকিয়েছিল। চাঁদনি যেন একদম আকাশের চাঁদের আলোর মতোই সুন্দর, কোথাও যেন খুঁত নেই। কি মোলায়েম তার হাত। রাতুল নিজেকে অনেক কষ্টে সামলে নিয়েছে। সুন্দর দেহের অধিকারিণী চাঁদনি, এরকম একটা মেয়েকে রাতুলের লাগবে। যাই কিছু হয়ে যাক, রাতুল চাঁদনিকে নিজের করবেই। নিলয়কে একটা বদ্ধ অন্ধকার ঘরে আটকে রাখা হয়, মাথার উপরে কালো কাপড় দিয়ে ঢাকা। কতগুলো ছেলে নিলয়কে অনেক মারতে থাকে। নিলয়কে জিজ্ঞেস করে, কে তুই? কোথা থেকে এসেছিস? তোর সাথে আর কে আসছে? এভাবে তুই খেললি কিভাবে? একবারে সব কিছু টাকা কিভাবে হাতালি? নিলয় আমি, আমার সাথে কেউ নেই। কিন্তু তোরা কারা? কেন আমাকে ধরে এনেছিস? বলবি না তাহলে? তোর সাথে কে আছে? এখানে যারা আছে তারা সবাই গ্যাং নিয়ে আসে। বল, কে তুই? কার কথাতে এখানে এসেছিস? বললাম তো কিছুই নেই, আমি একা এসেছি। এই খেলা তো সহজ ছিল, নামটা তো বলেই দিয়েছে নিলয়। কিন্তু ওরা থামে না, নিলয়কে অনেক মারে। নিলয় প্রায় জ্ঞান হারাবে, তখনই তাকে মারা বন্ধ করে দেওয়া হয়। তারপর নিলয়ের মুখের উপর থেকে কাপড় সরানো হয়। কাপড় সরাতেই নিলয় অবাক হয়, কারণ সামনে নিধি, কাব্য, অর্ক, সিয়াম আর মাসুম দাঁড়িয়ে আছে। নিলয় ওদেরকে দেখেই বলে, তোরা আমাকে মারছিলি? হ্যাঁ, এটা পরীক্ষা ছিল, কারণ আমরা এখানে যারা আছি তারা আগে থেকেই পরিচিত, কিন্তু তুই নতুন। আমরা তোকে কেন বিশ্বাস করলাম সেটার পরীক্ষা নিলাম। তুই এটাতে পাশ করেছিস, কিন্তু তোকে তো বলেছিলাম সবাই নিজের নাম বলবে না। তুই কেন নিজের নাম বললি? বারবার তোর নামটাই কেন বলতেছিস? ক্লাবেও তো তোর নাম বলেছিলি। নিলয় বসা থেকে উঠে দাঁড়ায়, কাব্যর কাছে আসে। কাব্যর থেকে একটা সিগারেট নিয়ে আগুন জ্বালায়। একটু দূরে টাকা ভর্তি সেই দুটো লাগেজ দেখতে পায় সে। নিলয় হেঁটে সেই টাকার লাগেজের কাছে যায়। লাগেজের উপরে বসে সিগারেটে টান দিতে থাকে আর ধোঁয়াগুলো উপরের দিকে ছড়িয়ে দেয়। ধীর গলাতে বলে, জঙ্গল ছোট হোক বা বড়, শের যখন জঙ্গলে আসে তার তো একটা হুঙ্কার থাকে। আমি এখানে রাজ করতে এসেছি, নিলয় নামের রাজত্ব তৈরি করতে এসেছি, পালাতে নয়। আমার নামে ক্লাবগুলো ভয় পাবে সেটা দেখতে এসেছি।
পত্রিকাতে আমার নাম উঠবে, খবরে দেখানো হবে ক্যাসিনো ক্লাবের আতঙ্কের নাম নিলয়। তুই আসলে কি চাস বলতো? পুরো দুনিয়া। কি ভাই, তুই তো... আমি অমানুষ পশু হতে চাই, ভালো হতে চাই না। দুনিয়াতে ভালো মানুষের মূল্য নেই। সৃষ্টিকর্তা আমাকে অমানুষ হতে দেখবে। কোথায় ছিলাম, কোথায় এসেছি, তিনি সবকিছু দেখবে। আমি ওনাকে সাক্ষী রেখেই কাজ করব। অর্ক, ডার্ক ওয়েব থেকে পিস্তল অর্ডার কর। সবাইকে জানাতে হবে নিলয় এসেছে। জীবন মানে নিরন্তর ছুটে চলা, পদে পদে বাধা বিপত্তি প্রতিকূলতায় রক্তাক্ত ক্ষত বিক্ষত হওয়া, সে ক্ষত মুছে আবার প্রবল আগ্রাসে ঝাঁপিয়ে পড়া, সংগ্রাম এবং সাফল্য। এই তো জীবন। আছেই বা কি আর এই জীবনে? এখন শুধু হবে এনজয় করা। আমার যে টাকা। নিলয় বসা থেকে উঠে দাঁড়ালো। 50 লাখ টাকার একটা লাগেজ ওদের দিকে বাড়িয়ে দিয়ে বলে, এই নে ধর, যা এনজয় কর। আমি এসেছি এখানে জয় করতে। খেলতে খেলতে যেদিন আমি ক্লান্ত হব, সেদিন শুভ হয় টাকার ওপরে, নয়তো লাশের ওপরে, কিংবা 3.5 হাত কবরে। টাকার গন্ধে নয়তো রক্তের গন্ধে আমার নেশা বাড়ুক। নিলয়ের কথা শুনে সবাই চুপ হয়ে যায়। নিলয়কে আর তাদের পরীক্ষার কোনো দরকার নেই। তারা বুঝে গিয়েছে, তারা যেখানেই যাক না কেন, নিলয় একবার যখন লাইন বুঝে যাবে, নিলয় তখন সব ধ্বংস করতে করতে যাবে। জামিল জেল থেকে বের হয়েছে বেশ কয়েকদিন হলো। জামিলের বয়স বেড়েছে, আগের মতো শরীরে ওর জোর নেই, কিন্তু ডাকাতি করার নেশা তাকে ছাড়েনি। সেজন্য এখন জামিল সিদ্ধান্ত নিয়েছে ডাকাত দল তৈরি করতে। সেজন্য তার গ্যাংয়ের নতুন একটা নামও সিলেক্ট করেছে। মবস্টার হবে তার গ্যাংয়ের নাম। কিন্তু মেম্বার্স কোথায়? হাতে 4 জন আছে, আরও একজনের কমতি পড়েছে। কাকে নেবে সে? হঠাৎ মনে পড়ে কারাগারে তার সাথে একটা ছেলের বেশ খাতির হয়ে গিয়েছিল। কারাগারের ভিতরে জামিল একবার অনেক অসুস্থ হয়ে যায়, অনেক তাকে সেবা করে সুস্থ করে তোলে। জামিল ভয়ঙ্কর একজন ডাকাত, তার নাম শুনলে আগের অনেক লোক ভয়ে কাঁপে। জামিল ফোন হাতে নেয়, ম্যাজিস্ট্রেটের কাছে ফোন দেয় সে। হ্যালো, কি বলছেন? আমি জামিল, ডাকাত জামিল। মনে আছে তোর বাড়িতে ফোন করে ডাকাতি করতে গিয়েছিলাম, তোর বাড়ির সিকিউরিটিদের কিভাবে মেরেছিলাম? হ্যাঁ, আপনি ছাড়া পেয়েছেন? আমাকে আটকে রাখবে এমন কোনো জেল হয়নি। শোন, এবার তোর বাড়িতে ডাকাতি করতে আসবো না। আমার একটা কাজ যদি তুই করে দিস, তাহলে তোকে আমি সব সময় প্রোটেক্ট করব। কি কাজ ভাই? জেল কারাগারে একটা ছেলে আছে, নাম অনিক। 3 দিনের ভিতরে আমি তাকে আমার সামনে দেখতে চাই। কিভাবে বের করে তাকে ছাড়িয়ে আনবি সেটা তোর ব্যাপার, না হলে বুঝতেই পারছিস কি হবে। বুঝেছি। রতন ফোন কেটে দেয়। টেবিলে থাকা গ্লাস থেকে ঢকঢক করে পানি খেয়ে জোরে একটা শ্বাস নেয়। সে জলদি উপরে ফোন করে অনেক নামে ছেলেটার ব্যাপারে সব খোঁজ নেয়। তারপর তাকে ছাড়ানোর সব ব্যবস্থা করে রতন নিয়ে যায়। নিলয় চেয়ারে বসে আছে হেলান দিয়ে, চোখ দুটো উপরের দিকে, পা দুটো সামনে লম্বা করা আছে। নিলয় ঠোঁট থেকে রক্ত বের হচ্ছে। নিলয় একের পর এক সিগারেট টেনে যাচ্ছে। মাঝে মাঝে একটা চিকন স্বরের কাশির শব্দ শোনা যায়। নিলয় সিগারেট খাওয়া অফ করে না। একটা ঠান্ডা হাত নিলয়ের কাছে এসে মুখ থেকে সিগারেট নিয়ে ফ্লোরে ফেলে দেয়। নিলয় আবারও প্যাকেট থেকে সিগারেট বের করে টানতে থাকে। সে আবারও আসে, নিলয়ের থেকে আবার সিগারেট নিতে যাবে, তখনই নিলয় চিৎকার করে উঠে বলে, এই সর, কাছে আসবি না আমার। আমাকে আমার মতো থাকতে দে। একদম ধরবি না আমাকে তুই। যা, হাট সামনে থেকে। আমার থেকে তুই সবসময় দূরে থাকবি। আমি একা থাকতে চাই। নিলয় কথাটা বলে সোজা হয়ে দাঁড়ালো। সামনেই আরশিদা বেগম দাঁড়িয়ে আছে। ইশারায় কথা বলার চেষ্টা করছে, কিন্তু নিলয় আরশিদা বেগমের অবস্থা দেখে জোরে শব্দ করে হাসে। নিলয়ের হাসি দেখে আরশিদা বেগম ভয় পায়। আরশিদা বেগমের গায়ে সেই দিনের শাড়িটা পরা। নিলয় আরশিদা বেগমের দিকে তাকিয়ে বলে, কিরে, কথা বলতে ইচ্ছে করছে? আমার তোর কথা আর ভালো লাগে না রে। শোন, তুই মা হয়ে আমার যতটা মৃত্যু কামনা করেছিস, আমি সেদিনের পর থেকে অমানুষ হয়ে গেছি রে মা। আল্লাহর বিধান বড়ই অদ্ভুত, তবে সত্য। তিনি বলেছে মায়ের দোয়া সবসময় কবুল হয়। তিনি যদি সত্য হয়ে থাকে, তবে তার কথাও সত্য। আর সেটাই হয়েছে। আমি মরে গেছি মা। আমার ভেতরের মানুষটা মরে গেছে। আমি টের পাই মা, আজরাইলকে টের পাই আমি। আমি অমানুষ পশু হয়ে গেছি মা, দয়া চলে গেছে আমার। হ্যাঁ,
নিঃশ্বাস আছে আমার সত্য, কিন্তু এ জীবনের কোনো মানে নেই মা। আমি তোকে বাঁচিয়ে রেখেছি কেন জানিস? দাঁড়া দাঁড়া, দেখাচ্ছি। আরশিদা বেগম কাঁদতে থাকে। নিজের ছেলের এমন পাগলাটে সাইকো কথা শুনে তিনি নিজেকে সামলাতে পারে না। নিলয় কখনো এমন করে কথা বলেনি। ক্লাসের সবচাইতে ভদ্র আর শান্ত থাকা ছেলেটা এতটা ভয়ঙ্কর হবে ভাবেইনি তিনি। নিলয় হেঁটে যায় লাগেজের দিকে। লাগেজের পাশে একটা প্যাকেট রাখা। সেই প্যাকেটটা সরিয়ে দিয়ে লাগেজের চেন খুলল নিলয়। চেন খুলতে সেখান থেকে টাকার বান্ডিল পড়তে থাকে। আরশিদা বেগম টাকার দিকে তাকিয়ে থাকে। নিলয় টাকাগুলো সব বের করে। তারপর সেই টাকার বান্ডিল দিয়ে নিলয় ফ্লোরে বেডের তোষক বানায়। একটা বিছানার মতো উঁচু হয়, সিঙ্গেল বিছানা হয়। নিলয় সেই প্যাকেট থেকে বিছানার চাদর বের করে। টাকার বিছানায় বেডশিট বিছিয়ে আরশিদার দিকে তাকালো। তোকে বলেছিলাম না টাকার বিছানায় সব মা। দেখ, এক রাতেই টাকা আমার কাছে চলে এসেছে। আসলে টাকার পেছনে এতদিন ছুটেছিলাম বলে টাকা আমার থেকে পালাচ্ছিল, কিন্তু এবার টাকা আমার পেছনে দৌড়ায় মা। টাকার বিছানায় শুয়ে পড়, আমি দেখতে চাই। আরশিদা বেগম তার পাগল হয়ে যাওয়া ছেলের দিকে একবার তাকায়, আরেকবার বিছানার দিকে তাকায়। চুপচাপ দাঁড়িয়ে থাকে তিনি। নিলয় তার মায়ের দিকে তাকিয়ে আবার বলে, কি হলো? যা বিছানাতে, নরম আছে। তোকে আমি টাকা দিয়ে কাঁথা বানিয়ে দেবো মা। টাকা দিয়ে লেপ কম্বল সব বানিয়ে দেব। টাকা টিস্যু পেপার বানাবো, সব তোর জন্য করব। তুই তুই এখন বিছানাতে যা। আরশিদা বেগম হাত উঁচু করে না করে দেয়। নিলয়ের মাথাটা আবার বিগড়ে যেতে থাকে। সে রুম থেকে বের হয়। নিজের রুমে গিয়ে বিছানার নিচ থেকে সেই দাটা বের করে আনে। দা এনে আরশিদার সামনে দাঁড়ায়। আরশিদা বেগম ভয়ে চমকে যায়। নিলয় দাটা সামনে ধরে বলে, বিছানাতে যা বলছি, নাহলে আমি কি করব নিজেই জানি না রে। আরশিদা বেগম বিছানাতে চলে যায়। নিলয় চেয়ারে বসে। তার মা টাকার বালিশে মাথা রেখে শুয়ে পড়ে। নিলয় চুপচাপ বসে তার মাকে বলে, ঘুমা মা, আমার অনেক শান্তি লাগছে। তোকে টাকার বিছানাতে শুইতে দেখে ভালো লাগছে মা। চোখ বন্ধ করে আরশিদা বেগম। নিলয় সিগারেট টানছে আর আরশিদার দিকে তাকিয়ে মুচকি হাসছে। প্রতিটা নিউজ চ্যানেলে দেখানো হচ্ছে শেয়ার বাজার থেকে সবচাইতে অল্প বিনিয়োগ করে অনেক বেশি এবং সবার থেকে সেরা প্রফিট আয় করেছে অলমাইটি ব্ল্যাক গ্যাং। কিন্তু কে আজও এই গ্যাংয়ের পিছনে আছে জানা যায়নি। তবে শেয়ার মার্কেটের সব প্রফিট এখন তার কাছে। আবারও আসছে সামনের সিজনের নতুন বিনিয়োগ। প্রতিটা পত্রিকাতে শেয়ার বাজারের কোটি কোটি টাকা প্রফিট আয় করেছে অলমাইটি ব্ল্যাক গ্যাং, সেটাই ছাপানো হয়েছে। চারপাশে একটাই নিউজ, বিগত 5 বছর ধরে এই গ্যাংটাই অল্প বিনিয়োগ করে কোটি কোটি টাকা প্রফিট আয় করছে, যা কেউ তার ধারে কাছেও যেতে পারে না। আর কোম্পানিগুলো ফুলে ফেপে উঠছে, অথচ জিনিসপত্রের দাম কমেনি, যা ছিল বরং তার থেকেও বাড়ছে বেশি। তাহলে এই গ্যাং শুধু নিজের পকেট ভর্তি করছেই না, বরং ছোট ছোট বিনিয়োগকারীদের পকেট ফাঁকা করছে। অদ্ভুত মানুষের জীবন, যেখানে টাকার মূল্য নেই, অথচ অতি সহজে টাকা আয় করা পাবলিকরা ছুটে চলেছে টাকার পিছনে নেশার মতো। বাংলাদেশের মতো দরিদ্র রাষ্ট্রে টাকা ছড়াছড়ি, কিন্তু সবাই সেই টাকা ভর্তি করে রেখেছে। সেই টাকার সঠিক হিসাবও অনেকে জানে না। অল্প দিনে বড়লোক হওয়ার যে নেশা, সেই নেশাটাকেই মানুষকে ধ্বংস করছে। আর নেশা হবেই নাই বা কেন? পড়াশোনা করে না পায় কেউ চাকরি, আর না পায় ভালো জীবন ব্যবস্থা। টাকা থাকা সত্ত্বেও এই দেশের মানুষের চাহিদা বিশাল। কোথাও যদি মাংসের দাম 400 থেকে 500 হয়, লম্বা লাইন পড়ে যায় সেটা কেনার জন্য। আর এই চাহিদাটাই আজকে আমাদেরকে ধ্বংসের দিকে নিয়ে যাচ্ছে। আর এখন নতুন ধ্বংসের নাম, কার মাথায় কাঁঠাল ভেঙে খাওয়া যায়, অর্থাৎ কে কত স্ক্যাম করে চলতে পারে। শেয়ার বাজারটাও যেন ঠিক এখানে এসে ঠেকেছে। আর নিলয় এসেছে এই ধারাকে বদলাতে। সবাই যখন টাকার পিছনে ছুটছে, তখন নিলয়ের মাথায় চলছে নতুন কিছু। সৃষ্টিকর্তা একটা মস্তিষ্ক দিয়েছে, নিলয় সেটাকে কাজে লাগাতে ব্যস্ত। দেখা যাক সামনে কি অপেক্ষা করছে, কতটুকু পারে সে। নিলয় শেয়ার মার্কেটে নামার প্রস্তুতি নেয়। তারপর কাব্যরা বসে আছে। অর্ক এসে কাব্যর সামনে দাঁড়ায়। ভাই, নিলয়কে অনেক ভয়ঙ্কর মনে হচ্ছে। সে কিন্তু সবার রাতের ঘুম খারাপ করতে এসেছে। আমি দেখেছি সে এত দ্রুত কিভাবে ক্যালকুলেট করে সমাজের কার্ড সংখ্যা জেনে ফেলেছে। আমাদের কোনো সিগন্যাল না ফলো করেনি। তার কাছে কিন্তু টাকাও ছিল না। ওর কাছে সিগন্যাল দিতে আমার 3 মিনিট লাগতো। নিলয় সেটা 1 মিনিটেই বুঝে গিয়েছে। কাব্য কিছু বলে না।
সে কলম হাতে নিয়ে খাতার দিকে তাকিয়ে আছে। সে অনেকগুলো ক্লাবের নাম লিখেছে। সবগুলোতে মাসের একদিন সেখানে যাবে ওরা, আর সেখানে গিয়ে এক রাতেই ক্লাবের থেকে সব টাকা ওরা নিয়ে চলে আসবে। বাকি সময় ওরা শেয়ার বাজার নিয়ে ব্যস্ত থাকবে। কিছু বলছো না কেন? নিলয়কে নিয়ে ভাবতে হবে না, আমি বুঝে গেছি কে কতটুকু দক্ষ। নিজেদের নিয়ে ভাবতে হবে। কোন ক্লাবে যাব সেটা আজকেই ঠিক করতে হবে। ডিস্কো ক্লাবে আজকে যেতে হবে, সেখান থেকে আমাদের জন্য কোটি টাকা আনতে হবে। নিলয় আসে সেখানে, হাতে একটা পত্রিকা। সে অলমাইটি ব্ল্যাক নিয়ে অনেক কিছু পড়েছে। নিলয় এসে টেবিলের উপরে বসলো, নিধির দিকে তাকায়। নিধিকে বলে, তোমার কাজটা কি? আমি ভালো মেকআপ করতে পারি। আচ্ছা, আমাকে মেকআপ করিয়ে মাঝ বয়সের ছেলে বানিয়ে দাও, যেন মনে হবে আমার বয়স 40 হয়েছে। কেন? যে ক্লাবে যাব, যেখানেই জুয়া খেলবো, সেখানে আমার নাম নিলয় থাকলেও নিলয়ের আসল চেহারা কেউ দেখবে না। আর অর্ক, তুই পিস্তল অর্ডার করেছিলি? হ্যাঁ, চলে এসেছে। সবাই মেকআপ করে চেহারাটা পাল্টে নাও। আমাদের আসল চেহারা থাকবে সবার আড়ালে। আড়ালে বসে খেলবো আমরা, সেখানে সিসি ক্যামেরা থাকবে, তাই আমাদের সেই ক্যামেরাতে চেহারা দেখা যাবে। এই জন্য আসল চেহারা আমাদের দেখানো যাবে না। নিলয়ের কথা শুনে সবাই সম্মতি জানায়। নিলয় খেলতে যাচ্ছে তার মতো করে। সে পুরো দেশকে নিজের কাছে রাখতে চায়। নিধি নিলয়ের মেকআপ করিয়ে চেহারা চেঞ্জ করিয়ে দিতে থাকে। জেমস তার লস ভেগাস শহরের সবচাইতে বড় নাইট ক্লাবে আসে। ক্লাবটির নাম হেলস অ্যাঞ্জেলেস। ক্লাবে চলে $1 বিলিয়ন ক্যাসিনো গেমস। সেখানে অনেক ধরনের গেমস আছে, কিন্তু দিন দিন যেন জেমসের স্বাদ বদলাচ্ছে। পতিতাবৃত্তি সহ এই ক্লাবে চলে দামি অস্ট্রিট বিজনেস। জেমস সাধারণভাবে থাকলেই মাফিয়া জগতে তার পাওয়ার অনেক। তার বিজনেসের জন্য সে এই অবধি 2-3 হাজারের বেশি খুন করেছে। FIB এর পুলিশও ভয়ে জেমসের ধারে কাছে আসে না। জেমসের সাথে রাতুলের বেশ ভালো সম্পর্ক। রাশিয়া, অস্ট্রেলিয়া, ইউরোপের অনেক দেশে জেমসের হাত থাকলেও বাংলাদেশে তার সবচাইতে বেশি যাতায়াত। কারণ একটাই, সেটা হলো এদেশে বিজনেস করে তার প্রফিট অনেক বেশি হয়। রাতুলের সাথে সে সরাসরি ড্রাগসের বিজনেস করে, আর সেই বিজনেসের কারণে জেমস এখন বিরাট বড় হয়েছে। জেমস জানে বাংলাদেশের মন্ত্রীরা টাকা পেলে সব করবে। এই জন্য জেমস পুরো প্রধানমন্ত্রী সহ আরও কয়েকজন পাওয়ারফুল মানুষকে নিজের দলে নিয়েছে। এতে তার মালগুলো অনায়াসে বিডিতে এসে পৌঁছায়, আর এখান থেকে সরাসরি তার কাছে টাকা চলে যায়। তার মধ্যে প্রধান বিজনেস হলো ক্যাসিনো, আর সেই ক্যাসিনোর বিরাট অংশ আছে বাংলাদেশে মিডনাইট মাস্তি ক্লাবে। জেমস কল দেয় রাতুলকে। হে রাতুল, হোয়াটস আপ ব্রো? হে ব্রাদার, হাউ আর ইউ? I'm fine. You did not give the new product. Brother, the best thing you hand give me, I can't give anything inside. What? Really? I need happy beautiful girls from your country very soon. Sure brother, just wait for some time. I will give you. Yet I am waiting, but now I want a talent boy from my casino business. Please keep searching. Well, bye. রাতুল ফোন কেটে দেয়। জেমস নতুন একজন ট্যালেন্টকে খুঁজছে যে তার ক্যাসিনো গেমসকে আরও বড় করবে। রাতুল অবাক হয়, জেমসের কাছেই তো অনেক ক্যাসিনো খেলার জন্য পাবলিক আছে, তাহলে সে কেন আরও চায়? কিন্তু এমন কে আছে? এখানে যারা খেলতে আসে তারা এতটাও পারদর্শী না বলেই রাতুল নিজে বিট করে সবাইকে। রাতুল চাঁদনিকে নিয়ে ভাবতে থাকে। চাঁদনি তার কল্পনাতে আসা এখন সবচাইতে সুন্দর মেয়ে। চাঁদনিকে যদি পাঠাতে পারে সে অনেক টাকা পাবে, কারণ রাতুলকেও জেমস এমন কিছু গিফট করেছে যার থেকে রাতুল এখন বেশ ভালোই প্রফিট কামায়। নিলয় গায়ে কালো কোট, ভিতরে সাদা শার্ট পরেছে, চুলগুলো কালার করা, মুখে দাড়ি লাগিয়েছে বড়, চেহারার ভিতরে চামড়ার ভাঁজ পড়া মেকআপ লাগানো, যেন বয়সটা একটু বেশি করানো হয়েছে। নিলয় কাব্যের গাড়িতে করে ডিস্কো ক্লাবের সামনে আসলো। নিলয় ভিতরে যেতে থাকে, তখনই গার্ড এসে আটকায়, বলে, স্যার ভেতরে কাপল ছাড়া যাওয়া নিষেধ, আপনি তো সিঙ্গেল। ও সুইটহার্ট। নিলয় ডাক দেয় নিধিকে। নিধি গাড়ি থেকে নামে, চুলগুলো আমেরিকানদের মতো সাদা করে নিয়েছে, গায়ে দামি একটা নাইট ড্রেস, সেটাও কালো রঙের, মুখে অনেক মেকআপ, চোখে কালো চশমা, মাথার উপরে চুল পট্টি দেওয়া, ছোট ছোট চুল নিধির,
ছোট্ট নাইট ড্রেস পরেছে নিধি। নিধিকে দেখে সব ছেলে হাঁ করে তাকিয়ে থাকে। নিধি এসে নিলয়ের হাত ধরল, এক হাত দিয়ে নিলয়ের হাত জড়িয়ে ধরে। গার্ডরা সরে যায়। নিলয় আর নিধি ভিতরে প্রবেশ করে। বেশ ভালোই বড় ক্লাবটি। পুরো এরিয়ার সবখানে ক্যাসিনো গেমস চলছে। ক্লাবের মালিক তন্ময়কে ভিতরে ঢুকছে সব দিক লক্ষ্য রাখছে। নিধির দিকে তাকায় সে দূর থেকে, কারণ এখানে আসা প্রতিটা মেয়ের সাথে তন্ময়ের একবার করে বিছানায় যাওয়ার ইচ্ছে থাকে। টাকা ছুড়ে দিলেই সব মেয়ে তন্ময়ের সাথে বিছানায় চলে যায়, কিন্তু নিধির মতো কোনো মেয়ে এতদিন পায়নি। যেমন হট তেমনি আকর্ষণীয়। হাই হিলে নিধিকে যেন কোনো বলিউড নায়িকাদের থেকে কম লাগছে না। বেয়ারে এসে ড্রিঙ্কস দিয়ে যায়। ওরা দুজনে গ্লাস হাতে তুলে নিল। অর্করা বাইরে আছে, ওদের কানে ব্লুটুথ। সিএম বলে, ভাই তোমার দিকে নজর রাখছে ক্লাবের মালিক। কোনো সমস্যা নেই। এখানে বড় টেবিল কোনটা আমাকে জানা। নিলয়, 6 নাম্বার টেবিলটা হলো সবচাইতে বড়। এখানে বড়লোক ঘরের বেয়ারা ছেলেরাই বসে। টাকার বিটও বেশি হয়। তোর ডান পাশে ভিআইপি রুম আছে, দেখ। ওখানে ঢুকেই 6 নাম্বার টেবিল খুঁজে বের করবি। নিলয় ভিআইপি রুমের দিকে যায়। সেখানে ঢুকতেই গান শুনতে পায়, তুমি কোন শহরের মাইয়া গো লাগে উড়াধুরা। নিলয়ের দিকে ক্যামেরা ঘুরিয়ে ঘুরিয়ে তন্ময় দেখতে থাকে। নিলয়েরা 6 নম্বর টেবিলের পাশে গিয়ে দাঁড়ালো। বিরাট বড় একটি বোর্ড। সবাই ব্ল্যাকজ্যাক গেমস খেলছে। আরও অনেক ক্যাসিনো গেমস চলছে। নিলয় আর নিধির দিকে তাকায় ওরা। মনে হচ্ছে আমেরিকান বয় আর গার্ল এসেছে। নিলয় খেলা দেখতে থাকে আর বুলি করতে থাকে। সবাইকে ভুল ভাল ডিরেকশন দিতে থাকে। তন্ময় তার ম্যানেজারকে পাঠিয়ে দেয়। ম্যানেজার শাকিল আসে, নিলয়কে বলে, হোয়াই আর ইউ? I am Niloy and she is my gorgeous sweetheart Raya. খেলবে নাকি ওই নিলয়কে বসতে দাও? শাকিলের কথা মতো দুটো চেয়ার ছেড়ে দেওয়া হয়। নিধির চোখে ক্যামেরা লাগানো। অর্করা ক্লাবের বাইরে বসে আছে। সব সিসি ক্যামেরা ওদের নিয়ন্ত্রণে। নিধি একদম গা ঘেঁষে নিলয়ের পাশে বসলো। ক্যাসিনো গেমস শুরু হয়। টেবিলে কয়েন রাখা হয়। সেগুলো নিয়ে কার্ডের সংখ্যার সাথে লাখ বাজি রেখে কয়েন বিট করতে হবে। বলতে হবে সংখ্যার মান। সবাই যে যার মতো করে অ্যামাউন্ট বলে। নিলয়েরটা বাদে এখন অবধি এই টেবিলে বিট হতে যাচ্ছে 1.5 কোটি টাকা। নিলয় আশেপাশে তাকায়। চারপাশে রঙিন লাইটিং, সুন্দরী বার ডান্সার আর নারী দিয়ে ভর্তি পুরো ক্লাবটা। অনেক ছেলে এখানে সেই নারীদের নিয়ে মাস্তি করতে ব্যস্ত। টাকার সংখ্যা ছোট ছোট কতগুলো চিপ কয়েন বাড়িয়ে দেয়। নিলয় সবার দিকে তাকিয়ে বলে, ট্রিকার্ড পোকার খেলবো। সবাই তীক্ষ্ণ দৃষ্টিতে নিলয়ের দিকে তাকিয়ে থাকে। তখনই কাব্য চিৎকার করে বলে, নিলয়, তুই পাগল হয়ে গেছিস? ব্ল্যাকজ্যাক খেলার কৌশল জানিস? 3 কার্ড পোকার কেন খেলবি? কার্ডের সংখ্যার সাথে কোল চাকতির উপরে ছোট বল ঘোরানোর ভাগ্য। কি করছিস তুই? নিলয় আস্তে গলায় বলে, চুপচাপ বসে দেখতে থাক। অর্ক আর সিয়াম, নিধিকে জানিয়ে দিবি চাকতি ঘোরার বল কোনটাতে থামবে, কারণ সামনে বসে থাকা ছেলেটাই মনে হচ্ছে এখানকার সব কিছু দেখে রাখে, আর চিটারিটা সেই করবে। নিলয়ের কথা কাব্যর ভালো লাগে না। গেমসটা সহজ, কিন্তু টাকা হারার লাখটাও বেশ দ্রুতই হয়। শাকিল মুচকি হাসে। সে তো এটাই চেয়েছিল। শাকিল নিলয়কে বলে, তাহলে কত টাকা আছে তোমার কাছে? নিলয় পকেট থেকে 1000 টাকার নোট সামনে ধরে বলে, এটাই আছে আমার কাছে। সবাই নিলয় টাকার পরিমাণ দেখে হাসতে শুরু করে। একজন তো গালি দিয়েই বসলো, সালা মাদার ফকির, সরা এটার এখান থেকে। ভাবকান দেখলে মনে হয় কোটিপতি আসছে। ওরে, আমরা সবাই জিতলে ওরে 10,000 টাকা করে দিয়া দিস। জুয়ার বাজিতে 1 টাকা হোক কিংবা 1 কোটি, এখানে মুখ্য বিষয় হলো জেতা। আরও ক্ষমতা নেই আমার থেকে এই 1000 টাকা নিয়ে যাবে, কারণ প্রতিটা বিট আমি জিততে চলেছি। জোয়ার আসলে সেই বেশি টাকা আনে যে আসলে বার্গার হারে। আমি হারি না, তাই আমার বেশি টাকার প্রয়োজন নেই। তোমার অ্যাটিটিউড ভালো লাগছে, চলো স্টার্ট করি। নিলয় মুচকি হাসলো। সবাইকে কার্ড বাড়িয়ে দেয়। নিলয় কার্ডগুলো তোলে। প্রথমবারে জঘন্য কার্ড পড়েছে। অর্করা এতক্ষণে ক্লাবের সব হাই সিকিউরিটি ক্যামেরা হ্যাক করে নিয়ে নিধিকে বলে, সামনে থাকার ছেলেটার কাছ থেকে মোট 35 নম্বরের কার্ড আছে। কার্ডের মান 10, 11, 4, 7 আর 3 পড়েছে।
নিধির সাথে সাথে নিলয়ের কানের কাছে মুখ এনে নিলয়কে ফিসফিস করে শাকিলের কার্ডের মান বলে দেয়। অর্ক নিধিকে সবার কার্ডের কথা বলে। নিধি আবার নিলয়কে বলতে যাবে তার আগেই নিলয় বলে, সবারটা আমি জানি। এখন কার কাছে কত নম্বরের কার্ড পড়েছে সেটা বের করেছে নিজেই। অর্করে ইমপ্রেস হয় নিলয়ের ক্যালকুলেট ম্যাথ দেখে। শাকিল চিপ কয়েন বাড়িয়ে দিয়ে বলে, 35-এ বাজি 5 লাখ। নিলয় তখনই বলে, 35-এ বাজি 10 লাখ। এটা আমার গাড়ির চাবি, হারলে গাড়িটা ওর। আর 9 নম্বরে বাজি 5 লাখ। শাকিল কপাল কুঁচকে তাকায় সেদিকে। কেউ আর 35-এ বাজি ধরতে সাহস করে না। 5টা কার্ডের 5বার চাকতি ঘুরে 5বার বল থামবে। সবে যে যার মতো করে বাজি ধরলো। প্রথম বিটে সবে 2টো করে বাজি ধরবে, তারপর সবাই একটা একটা করে বাজি ধরবে। বল ঘোরানো হয়। শাকিল হলো এবারের ম্যানেজার, মানে সেই খেলে উপর থেকে তার নাম্বারে বাজির লাখ নির্ধারণ করা হয়। তাই শাকিলই সব বিট জিততে পারে। এখন শাকিলের নাম্বারে যদি বল না থামানো হয় তবে শাকিল হারবে 5 লাখ। আর নিলয়ের যদি সেখানে গিয়ে থামায় তবে শাকিল অন্যদের থেকে 1 লাখ পাবে আর নিলয় 10 পাবে, 2 লাখ এক্সট্রা। হিসাব করলে লস ওদের, তাই এখানে থামাতেই হবে। বল ঘুরতে শুরু করে, 35-এ এসে থামে। নিলয় চিপ কয়েনগুলো নিয়ে নেয় নিজের কাছে। নিলয়ের কাছে এখন 12 লাখ টাকার চিপ কয়েন। এভাবে সবগুলো বাজি নিলয় শাকিলের আগেই ধরে নেয়। শাকিল 10 লাখ টাকা হারে 30 মিনিটের ভিতরে। নিলয়ের কাছে 50 লাখ চলে এসেছে। নিলয় সিগারেট ধরিয়ে বলে, আমার সেই 1000 টাকা এখনো পড়ে আছে পকেটে। আমি এখন 50 লাখ নিয়ে খেলতে চাই। এবার খেলবো ব্ল্যাকজ্যাক। আজকে বারের মালিক তন্ময় পুরো লসের মুখ দেখতে শুরু করেছে। যা আয় হচ্ছে তা নিলয়ের কাছে হারছে। নিলয় ব্ল্যাকজ্যাক খেলতে খেলতে 2 ঘন্টা পার করে দেয়। 1.5 কোটি টাকা চলে এসেছে ওর কাছে। কেউ আর খেলতে চাইছে না নিলয়ের কাছে। তন্ময় আসে নিলয়ের কাছে, 3টে টাকার লাগেজ এনে দেয় তার কাছে। নিলয় ইশারা করে নিধিকে এখান থেকে চলে যেতে। নিধি সবার আড়ালে ভিড়ের ভিতর থেকে চলে যায় টাকার লাগেজ নিয়ে। কাব্য বাইরে বসে আছে গাড়ি নিয়ে। নিধি, নিলয় কোথায়? সে ভিতরে, ক্লাবের মালিক এসেছে। শিট, নিলয়কে না নিয়ে কেন এসেছো? অর্ক, তোরা টাকা নিয়ে চলে যা, নিধিকেও সাথে নিয়ে যা, আমি নিলয়কে নিয়ে আসছি। ওরা 4 জন চলে যায়। কাব্য বাইরে অপেক্ষা করছে, নিলয় ভিতরে বসা। তন্ময় নিলয়কে বলে, হেই নিলয়, তুমি তো দেখি বেশ ভালো জুয়া খেলতে পারো। তোমার লাক অনেক ভালো। লাখ নির্ধারণ করে উপরওয়ালা। জুয়া হলো হারাম, আর হারাম কাজে উপরওয়ালা দেওয়া লাখ কাজে আসে না। এটা হলো ট্রিক্স, যা আমি জানি। তাই লোককে স্বাগত না জানিয়ে নিলয়কে ওয়েলকাম করা উচিত। তুমি ভালোই জিততে পারো। জুয়া খেলাতে জিততে হলে বুদ্ধি, ধৈর্য আর লোভ কম থাকতে হবে, তবেও জেতা সম্ভব। তোমার জন্য একটা অফার আছে, আসো আমার সাথে। তন্ময় নিলয়কে নিয়ে যায় সিক্রেট রুমে। এখানে ক্যামেরা আছে। কাব্য ক্যামেরাতে সবকিছু দেখছে। নিলয়কে বসতে দেয় তন্ময়। গ্লাসে ড্রিঙ্কস ঢেলে নিলয়ের দিকে বাড়িয়ে দেয়। নিলয় চুপচাপ বসে আছে। তন্ময় বলে, এই যে আমার পিছনে একটা লকার রুম দেখছো না, রুমের ভেতরে টাকা সাজানো। তোমাকে 5 লাখ দেব। ব্রো, নিলয় এসেছে কেড়ে নিতে, কারো হয়ে কাজ করতে নয়। তোমার রুমের লকারে যত টাকা আছে সেটা জিততে আমার 1 রাতেই যথেষ্ট। আমি খেলতে চাই, খেলতে খেলতে ক্লান্ত হয়ে শুতে চাই। টাকার ওপরে নয়তো লাশের ওপরে, কিংবা 3.5 হাত মাটির নিচে। আমার নেশা নারীতে নয়, আমার নেশা টাকাতে। আমার নেশা লাশের লাল রক্তে। আমি আটকাই টাকার নেশায়। আসি ব্রো, আমার নামটা মনে রাখবে, নিলয় নাম আমার। নিলয় বসা থেকে উঠল, সিসি ক্যামেরার সামনে আসে। একটা সুন্দর পোজ দিয়ে দাঁড়ায় সে। তন্ময় বুঝে ফেলেছে নিলয় কোনো সাধারণ কোনো জুয়ারি নয়, ওর মধ্যে জেতার খিদে আছে। সে হাঁটতে চায় না। নিলয় চলে যায়। তন্ময় পকেট থেকে ফোন বের করে শাকিলকে বলে, নিলয়ের উপরে নজর রাখো, ওর ছবি বের করো ক্যামেরা থেকে। প্রতিটা ক্লাবে নিলয়ের ছবি ছড়িয়ে দাও। সে ডিস্ট্রিক্ট লেভেলে খেলতে এসেছে।
মাহিম একজন বিজনেসম্যান, কিছুদিন হয়েছে বিয়ে করেছে। বউকে নিয়ে সোজা গ্রাম থেকে শহরে আসে। মাহিমের যত বিজনেস সবটার প্রফিট সে শেয়ার বাজার থেকেই তৈরি করেছে। মাহিমের বেশ বড় জায়গাতে হাত আছে, তাই কখন কোনটাতে টাকা লাগালে বা বিনিয়োগ করলে সে প্রফিট আয় করতে পারে। মাহিম মূলত প্রথমে শেয়ার বাজারে ছোট একজন বিনিয়োগকারী ছিল, কিন্তু এখন সে ভালোই জানে কখন কোন কোম্পানির ডাউন যাচ্ছে, কোনটা উপরে উঠছে। তাই পারফেক্ট টাইমে মাহিম টাকা বিনিয়োগ করে লাভ করে বেশ। অলমাইটি ব্ল্যাক তো শেয়ার বাজারে সিন্ডিকেট বানিয়ে ছোট বিনিয়োগদের মাথায় কাঁঠাল ভেঙে খাচ্ছে। তারপর মাহিম তো আছেই। মূলত ছোটরাও যে পায় না তা কিন্তু না, তবে তাদের ভাগ্য রোজ ভালো হয় না। কোম্পানি লস দেখিয়ে নিউজ পাবলিশ করে, শেষে মারা খায় বিনিয়োগকারীরা আর লাভ হয় কোম্পানির। মাহিম টাকার বড় ব্রিফকেস নিয়ে বাড়িতে এসেছে। সদ্য বিয়ে করে তার বউ মিমি এগিয়ে আসে মাহিমের কাছে। মাহিম পানি চায়। মিমি দ্রুত আনতে গিয়ে পানিটা মাহিমের গায়ের উপরে পড়ে। মাহিম উঠে দাঁড়িয়ে ঠাস করে মিমির গালে চড় দেয়। মিমি অবাক হয়, তাকে কখনো কেউ গায়ে হাত তোলেনি। তার বাবা তাকে কত আদর করেছে, কিন্তু এভাবে তার বরের কাছে এসে মার খেলো। মিমি যেন কেঁপে ওঠে। মাহিম মিমিকে বলে, কানা তুমি? হ্যাঁ, চোখে দেখো না, আমার পছন্দের ব্লেজার আর শার্ট ছিল। মন কোথায় থাকে? আসলে আমি জলদি করতে গিয়ে। চুপ, বেশি কথা আমার একদম পছন্দ না। সামনে থেকে যাও আমার। আর আজকে থেকে রান্না তুমি করবে। আমি তো রান্না পারি না। রান্না পারিস না মানে কি? তোর বাপ তো বিয়ের সময় খুব করে বলেছিল আমার মেয়ে সব পারে। তোর কাজিনগুলো আমার থেকে গেট ধরে 50,000 টাকা নিয়েছে। এখন ঢং করিস? আজকেই রাখবি তুই। মিমি আর দাঁড়ায় না, সে দ্রুত চলে আসে মাহিমের সামনে থেকে। মাহিম তার ল্যাপটপ নিয়ে বসে। মিমি অবাক হয়, তার নতুন বিয়ে করা হাজব্যান্ড তার সাথে এমন ব্যবহার করবে কখনো ভাবেইনি। মিমি যেন এখন বুঝতে পারছে টাকা থাকলে কেউ মানুষ হয় না, ভালোবাসারও দরকার আছে। মিমি যেন এখন সেই ভালোবাসাটা অনুভব করতে পারছে, কিন্তু ভালোবাসাটা যে তার থেকে দূরত্ব তৈরি করে নিয়েছে, এটা তো আর চাইলে সে পাবে না। তপস্যা করেও যেটা পাওয়া যায় না সেটা মানুষ দূরে সরিয়ে দেয়। অনেককে পুলিশ এসে নিয়ে যায়। একটা খাতায় সাইন করে অনেকের আগে সেই ড্রেসগুলো হাতে দিয়ে বলে, তোর জামিন হয়েছে, যা এখান থেকে। অনেক অবাক হয়, তাকে কে ছাড়ালো। সে বাইরে আসে। জামিল দাঁড়িয়ে আছে দূরে। অনেক জামিলকে দেখেই সেদিকে দৌড়ে যায়। জামিল বলে, গাড়িতে ওঠ। কোথায় যাব আঙ্কেল? আমার বাড়িতে। আচ্ছা। অনেক জামিলের সাথে তার সিক্রেট বাড়িতে আসে। এখানে আসতে দেখে আরও 9 জন ছেলেরা আছে। অনেককে সবার সাথে পরিচয় করিয়ে দেয়। সে বেশ পারদর্শী মারামারিতে। তাকে জামিল বলে, সুমন ছেলেটাকে সব শিখিয়ে দে। মাসখানিকের ভিতরে আমরা ডাকাতি চালাবো, একদম তোর মতো যেন হয় সে। ঠিক আছে বস। অনেককে সে নিয়ে যায়। অনেকের আজ থেকে ট্রেনিং শুরু। তাকে হতে হবে এক বিরাট ডাকাত। মবস্টার গ্যাংয়ে তার আধিপত্য তৈরি করতে হবে। নিলয়েরা বসে আছে রুমে। 1.5 কোটি টাকা ওদের সামনে রাখা আছে। অর্ক আর সিয়াম টাকার উপরে শুয়ে হাসতে থাকে। আমরা মেরেছি, অবশেষে টাকা আমাদের কাছে। আমরা বেস্ট টিম ইন দ্য কান্ট্রি। অর্কের কথা শুনে কাব্যরা হাসে। নিলয় মুখের উপর থেকে সব মেকআপ সরালো, গা থেকে একটা একটা করে সব খুললো। কেবল পরনে একটা প্যান্ট পরা। নিলয়কে খালি গায়ে দেখে সবাই, কি সুন্দর চওড়া বুক, তবে ব্যায়াম না করাতে কেমন যেন লাগছে। নিলয় নর্মাল ড্রেস পরে। সবাই এখন স্বাভাবিক ড্রেস আপেই আছে। কাব্য বলে, নেক্সট প্ল্যান কি? আমি মার্শাল আর্ট শিখবো। কেন? কাজ আছে। ভাই, তোমার মাথায় কখন কি চলে সেটা বোঝা বেশ মুশকিল। কালকে থেকে শেয়ার বাজারে টার্গেট করব। শেয়ার বাজারে আমার আধিপত্য বিস্তার করতে হবে। সেখানে কি নামে যাবি? নতুন কোনো নাম দিয়ে। আমি জানাবো কি কি করতে হবে। 1 কোটি তোদের সবার, বাকি 50 লাখ আমার। এদিকে দে লাগেজটা। নে, এটা লাগেজ তোর। তুই সাথে থাকলে আমাদের টাকার জন্য চিন্তা লাগবে না। আমি না হয় এখানে এসেছি নষ্ট হয়ে, কিন্তু তোরা এখানে কেন? সবাই চুপ হয়ে যায়। একে অপরের দিকে তাকিয়ে আছে। এটা সত্য যে আমরা নিলয়ের গল্পটা জানি, কিন্তু বাকিরা কেন এই লাইনে এসেছে? এরা তো সবাই শিক্ষিত। কাব্য বলে, আমার মা আমাকে যখন 2 বছর বয়স তখন আমাকে নিয়ে একটা লোকের সাথে পালিয়ে যায়। আমি বড় হই, লোকটাকে বাবা বলে ডাকতাম, কিন্তু লোকটা আমাকে মারতো অনেক। মায়ের ইচ্ছেতে পড়াশোনা করতাম। আমি থাকতাম ছোট্ট একটা ঘরে। পরিবারের অবস্থা খারাপ ছিল অনেক। মা কাজ করতো অন্যের বাসায়, বাবা কাজ করতো জমিতে। সব মিলিয়ে চলছিল মোটামুটি। সেই পরিবারে মায়ের আরেকটা সন্তান হয়, সেটা ছিল মেয়ে।
বাবা মাকে মারধর করতো অনেক, চুপচাপ দেখতাম আমি, না ঠিক মতন খেতে পারতাম আর না না কখনো ঈদে কিছু কিনে পড়তে পারতাম। আমি সবে ক্লাস 8-এ উঠেছি, টুকটাক কাজও করতাম, কিন্তু সেটা দিয়ে তো আর চলতো না। মা অসুস্থ হয়ে যায়, কিডনিতে পাথর জমে। ডাক্তার জানিয়েছে মায়ের যদি অপারেশন করা হয় তাহলে ভালো হয়ে যাবে। আমার মা আমার সত্যিকারের বাবাকে ফাঁকি দিয়ে চলে এসেছিল ঠিকই, কিন্তু হাজার হোক সে তো আমার মা, আমার প্রতি তার দায়িত্ব তিনি কখনোই অবহেলা করেননি। মা অসুস্থতা নিয়েও কাজ করত। একদিন স্কুল থেকে এসে শুনি মা এখনও বাড়িতে ফিরেনি। মায়ের খোঁজ লাগিয়েছিলাম, মা সেই বাড়ির সামনেই পড়ে আছে, মুখ দিয়ে রক্ত বেরোচ্ছে। বাড়ির লোকেরা মাকে গালমন্দ করছিল কাজ করেনি বলে। আমি দৌড়ে মায়ের কাছে যাই, মা মা বলে ডাকি আমি। মা আমাকে দেখে কেঁদে ফেলে। মায়ের হাত ধরে টেনে তুলি, জানতে চাই মার কি হয়েছে। মায়ের সারা গা কাঁপতে থাকে। একটা কোট পরা ভদ্রলোক এসে আমাকে বলে, এই কুত্তার বাচ্চা খানকি পোলা, তোর মা আমাদের বাড়ি থেকে টাকা চুরি করেছে, তাই মেরেছি। তোর মাকে এখান থেকে নিয়ে যা শালা। আমি উঠে লোকটাকে কিছু বলতে যাচ্ছিলাম, কিন্তু মা আমাকে হাত টেনে ধরে, মায়ের দিকে তাকায়। মা ইশারায় বলে, যাস না বাবা। আমি কিছু বলিনি, মাকে নিয়ে চলে আসি। মাকে বললাম, মা তুই কেন টাকা নিতে গেছিলি? বাবা আমি টাকা নেইনি রে, আমার বেতন বাকি ছিল অনেক টাকা, তোর জন্য কিছু কিনে দেবো বলে অল্প করে ওদের কাছে বেতন থেকে রেখে দিতাম। ঈদ তো সামনে, তোর তো কিছুই কেনা হয় না কখনো। ঈদের দিন তো বাড়ির থেকে যাসও না কোথাও, কষ্ট হয় আমার, সেই জন্য তোর কিছু কিনে দিতে চেয়েছিলাম খোকা। আজকে টাকা চাইতে গেছি, দেয়নিও আমাদের, অনেক করে বলেছি, শেষে জোর করেছি বলে আমাকে মেরে চুরি অপবাদ দিয়ে বের করে দিয়েছে। কি? তা তুই আগে কেন বলিসনি? আমি ওদের মেরে ফেলতাম। মা মা আমাকে জড়িয়ে ধরে কান্না করে দেয় নিলয়। আমি চুপচাপ ছিলাম। মা বাড়িতে এসে বিছানায় শয়, ডাক্তারকে ডাকি, সেও আসে, কিন্তু টাকার জন্য ওষুধ দেয় না। এত টাকার অভাব ছিল আমাদের যে জ্বর আসে, চুপচাপ সহ্য করে নিতাম, কাউকে কিছু বলতাম না। সেদিন মা অনেক অসুস্থ হয়, তলপেটে ব্যথা হয়, তার পেটে ওরা লাথি মেরেছিল। কিডনির সমস্যা হয় মায়ের আরও বেশি, মা রক্ত বমি করে। সেদিন বিকেলে বাবা বাড়িতে এসে মাকে ডাকে। বাবা সেদিন টাকা দেয়নি বলে মেজাজ খারাপ ছিল। মায়ের ঘরে ছিলাম আমি, উনি এসে মাকে ডাকে, জাবেদা, ওই জাবেদা। আমি মাকে শুয়ে রেখে ওনার সামনে যাই। কি ব্যাপার, তুই এখানে কি করছিস? তোকে না বলেছি এই ঘরে ঢুকবি না? আপনার কিছু লাগবে আমাকে বলেন, মা অসুস্থ। কি হয়েছে ওই মাগির? দুদিন পর পর খালি অসুস্থ হয়। এই মাগির নিয়ে সংসার করে আমার জীবনটা শেষ হয়ে গেছে। কুফা একটা ডাগরে রান্না হয়েছে। বাড়িতে কিচ্ছু নেই, রান্না হবে কি করে? কিছু তো দিয়ে বাজার করে দিয়ে যেতে পারেন। আমার কথা শোনা মাত্রই লোকটা একটা লাঠি নিয়ে আসে, তারপর আমার জামা ধরে টেনে বলে, ওরে খানকের ছেলে, মুখের উপরে কথা, তোরে আজকে আমি মাইরেই ফেলাবো। আমাকে বাবা অনেক মারতে থাকে। মা অসুস্থ শরীর নিয়ে বিছানা থেকে উঠে দরজার কাছে এসে অনেক কষ্টে বলে, আমার ছেলেটাকে মেরো না, ওকে ছেড়ে দাও। বাবা আমাকে ছেড়ে দিয়ে দৌড়ে মায়ের কাছে যায়, মায়ের চুল ধরে হেঁচকে টান দেয়। মা উঠানে এসে ছিটকে পড়ে চিৎকার করে বলে, ও বাবা গো, ও মা গো, মরে গেলাম, আল্লাহ গো, মরে গেলাম আমি। মায়ের চিৎকার শুনে কাছে যাই, কিন্তু বাবা এসে মাকে লাথি দিয়ে গালি দিতে থাকে। মাগি তোরে আমি তার ছেলেকে খাওয়াছি, আর তোর ছেলে আমার উপরে কথা বলে, আজকে তোদের দুইটারে মারিয়ে ফেলাম। মাকে মারতে থাকে, কিন্তু হঠাৎ মায়ের চিৎকার বন্ধ হয়ে যায়। মা আর কথা বলে না। আমি মাকে ডাকি অনেকবার, মায়ের নিঃশ্বাস বন্ধ হয়ে গেছে। আমি বুঝে যাই আমার মা আর বেঁচে নেই। আমার আর সহ্য হয় না, দৌড়ে গিয়ে রান্নাঘরে আসি। ছোট বটি ছিল, তরকারি কাটার বটি, ওইটা হাতে করে নিয়ে আসি। বাবার বুকে অনেকগুলো কোপ দিই আমি। লোকটা সেখানেই পড়ে যায়। আমি বটিটা লুকিয়ে ফেলি। কিছু সময় পর সেখানে পুলিশ আসে, আমাকে নিয়ে যাওয়া হয়। তবে মজার ব্যাপার হলো, জেলার অনেক ভালো ছিল, আমাকে পড়াশোনা করায়। আমি সায়েন্স গ্রুপের স্টুডেন্ট। লোকটা মারা যায়, কিন্তু মনের ভেতর টাকার ক্ষুধা আমার নিবারণ হয়নি, অমানুষ বানিয়ে দিয়েছিল।
আমার মা টাকার জন্য ওষুধ কিনতে পারেনি, মা আমার টাকার জন্যই মারা গিয়েছে, এই টাকা তো আমার চাই। কাব্যর কথা শুনে সবাই মাথা নিচু করে নিল, কেউ কোনো কথা বলছে না। মাসুম এসে কাব্যর কাঁধে হাত বোলায়। কাব্য কাঁদছে, সবাই নীরব হয়ে দাঁড়িয়ে আছে। নীরবতাকে কাটিয়ে একটা উচ্চ শব্দে হাসি শোনা যায়। সবাই তাকিয়ে দেখে নিলয় হাসছে, কিন্তু নিলয় হাসছে কেন? নিলয় একটা সিগারেট ধরালো, একটা টান দিয়ে বলে, শালার জীবন রে, আল্লাহ তুমি কি জীবন দিয়ে সৃষ্টি করলে আমাদের, যেখানে টাকা নামক কাগজের বস্তু পুরো সৃষ্টিকে বদলে দিচ্ছে। শালার টাকা একটা এমন জিনিস, টাকা থাকলে পৃথিবী কেনা যায়, আর টাকা না থাকলে পৃথিবী চেনা যায়। এটা স্বার্থপর দুনিয়া। এখানে বুক ভর্তি ভালোবাসার থেকে পকেট ভর্তি টাকার মূল্য অনেক বেশি। জীবনের উপর ঘেন্না ধরে গেছে। বেকার ছেলেটাও বোঝে টাকা ছাড়া ভালোবাসার কোনো মূল্য নেই সমাজে। আর আমার ভেতরটা তো নষ্ট হয়ে গেছে টাকার জন্য। কাব্য, বল ভাই। যে তোর মাকে মেরেছিল, মানে যে বাড়িতে কাজ করতো তোর মা, ওই লোকটাকে কি করেছিলি? কিছু না, একবার গিয়ে সেই বটিটা এনেছিলাম। খুনের অস্ত্র? ওই লোকটাকে মারবো, চল। কি পাগল হয়ে গেছিস তুই? বেঁচে থাকলে লোকটাকে মারবই। মায়ের গায়ে হাত দিয়েছিল, তোর মাকে লাথি মেরেছিল, তুই এখনো সহ্য করে আছিস? ভাই শান্ত হ, এখন আমাদের অনেক বুঝে শুনে চলতে হবে। চুপ কর, লোকটাকে তো মারতেই হবে কাব্য। চল মারবো, আমি যাবো তোর সাথে। নিলয় জোরে জোরে পায়চারি করছে আর চুলগুলো টানছে। কাব্য বুঝে যায় নিলয় এখন পুরো সাইকো হয়ে গেছে। নিলয়কে সামলানো কঠিন অনেক। চাচা, আপনার মেয়েটারে কিন্তু তুলে নিয়ে যাব, আমারও চিনেন না। কৌশিকের কথায় কাশেম থামলো। চাঁদনি আর ওর বাবা ফিরছিল। এলাকার রাস্তায় ঢুকতেই কৌশিক নামের ছেলেটা তার দল নিয়ে রাস্তা আটকে ধরে। চাঁদনির ওড়না ধরে টানও দেয়। চাঁদনি এই বস্তিতে সবচাইতে সুন্দর আর শিক্ষিত মেয়ে। দেখতে তো সুন্দরী বটে, তার উপর অনেক ভালোও সে। কিন্তু ওই যে ভালো মানুষ থাকলে খারাপ মানুষও থাকবে, এটা স্বাভাবিক। চাঁদনির সামনে এসে কৌশিক ওর গালে টাস করে কাশেমকে বলে, চাচা, তোমার মেয়ের যে শরীর দেখলে আমার মাথা কাজ করে না। কতবার প্রেমের প্রস্তাব দিলাম, কিন্তু তোমার মেয়ে তো রাজিই হয়নি। আমারও তো ইচ্ছে আছে নাকি? এলাকার মেয়ে আমার, কিন্তু তোমার মেয়েরই দিতে হবে। রাস্তা ছাড় বলছে কুকুরের দল, তোরা রাস্তায় পড়ে থাকছিস কেন? সর বলছি। উফ, আমার জিভে জল আসছে রে শামসু। তাই তাহলে মালটাকে উঠিয়ে নিয়ে যাই, কি বলো? সে তো ওঠাবই, কিন্তু একটু সময় দে। কৌশিক হলো চেয়ারম্যানের ছেলে। এখানে যত প্রকার চাঁদাবাজি হয় সেটা কৌশিকই করে। কাঁচা বাজার থেকে শুরু করে রিক্সা চালকদের থেকেও টাকা নিয়ে থাকে সে। চাঁদনির পিছনে পড়ে আছে কয়েক মাস ধরে। চাঁদনি তাকে এড়িয়ে চললেও যেদিন সামনে পড়ে সেদিন কৌশিক অনেক বাজে কথা শোনায়। কৌশিক চাঁদনির কাছে আসলো। ঠিক তখন একটা দামি বাইক এই রাস্তায় প্রবেশ করে। রাস্তা ঘিরে থাকাতে হর্ন বাজানো হয়। কৌশিক গালি দিয়ে বলে, ওই কে রে এত জোরে হর্ন দেয়? বাইকারের মাথায় হেলমেট পরা আছে, তবে গালিটা ঠিকই তার কানে যায়। শামসু সহ আরও দুজন ছেলে বাইকের কাছে আসে। বাইকের চাবিটা খুলে নেয়। ছেলেটার গায়ে দামি পোশাক পরা। ওরা জামা টেনে ধরে বাইক থেকে নামালো। ছেলেটা কোনো রকমে বাইকের স্ট্যান্ড দিয়ে সোজা হয়ে দাঁড়ায়। ছেলেগুলো জোর করে মাথা থেকে হেলমেট খুলল। রাতুল দাঁড়িয়ে আছে। রাতুলকে ধাক্কা দেয় কৌশিক। রাতুল দেখে চাঁদনিরা দাঁড়িয়ে আছে সেখানে। রাতুলকে দেখে এই চাঁদনি যেন প্রাণ ফিরে পায়। চাঁদনির দিকে তাকায় রাতুল, হাতের ইশারাতে বলে চলে যাওয়ার কথা। চাঁদনি তার বাবাকে নিয়ে সেখান থেকে চলে যায়। কৌশিক এসে রাতুলকে ধাক্কা দিতে থাকে। শালা কে রে তুই? ফোটানি দেখাস, হর্ন দিলি কেন জোরে? রাতুলের সহ্য হয় না। তারপর